আমি কি স্ক্রিন শেয়ার করি নাই এখনো, তাই না? না ভাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি, আপনারা দেখতে পাবেন তাইলে। এখন আমাকে কি দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো এখন না দেখা গেলে আমাকে বলবেন যে ভাই আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? যাতে সমস্যা হবে আমাকে বলবেন। এখন তো দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? আমি বলছিলাম আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসটাতে বলছিলাম যে আমি আজকে একটা রিজিউম ডিজাইন করে দেখাবো, যে আপনারা একটা সুন্দর রিজিউম কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরকে ব্যবহার করে করতে পারবেন। ওকে, প্লিজ আপনারা আপনাদের মাইক্রোফোনটা অফ রাখবেন, যেন কোনো নয়েজ না আসে, তাহলে রেকর্ডিংটা কিন্তু ভালো আসবে না। ওকে, সো পরবর্তীতে যখন আপনারা ভিডিওটা দেখতে যাবেন তখন কিন্তু দেখতে পারবেন না। এজন্য চেষ্টা করবেন নয়েজ যেন না আসে। যখন আপনাদের কোশ্চেন করার সময় হবে তখন অবশ্যই কোশ্চেন করবেন, কেমন? সো আমি একটু প্রথম থেকেই বলি, যাদের পিসিতে বা ল্যাপটপে অ্যাডোবি ইলাস্ট্রেটর নাই তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন পার্সোনালি। আমি তাদের ল্যাপটপে বা কম্পিউটারে এটা ইনস্টল দেওয়ার ব্যবস্থা করে দিব, আর যাদের আছে তাদের তো আছে। ওকে, সো আমরা প্রিভিয়াস ক্লাসটাতে কি করছিলাম, যে একটা রিজিউম ডিজাইন করছিলাম, কেমন? তো আমরা রিজিউম তৈরি করছি। রিজিউম, জি জি, আমরা কিন্তু এটাকে কমপ্লিটলি একটা ডিজাইন করতে পারি নাই। সো এখন আমরা চেষ্টা করবো একটা কমপ্লিট ডিজাইন করার, কেমন? সো আমি দেখাবো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। সো আপনারা চেষ্টা করবেন আমার সাথে থাকার জন্য। আর কেউ ক্লাসের বাইরে, অর্থাৎ ভিডিও পাচ্ছেন বলে ক্লাসে উপস্থিত থেকে যেন হাওয়া হয়ে যান না, তাহলে অনেক কিছু বুঝতে অসুবিধা হবে পরে। আর যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা হইলে অবশ্যই আমাকে নক করবেন পার্সোনালি। আপনি ফেসবুকেও নক করতে পারেন, বা আপনি চাইলে আমাদের অফিসেও আসতে পারেন, ঠিক আছে? সাপোর্টের জন্য, যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয়। আচ্ছা, আমরা আজকে এই রিজিউমটা ডিজাইন করব। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাই। তো দেখেন, এখানে এই রিজিউমটার ভিতরে আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কয়েকটা অংশ আছে, মানে পার্ট বাই পার্ট। ওকে, এখানে যে এনভার্টো লেখাটা, এটা হচ্ছে এই কোম্পানির। সো এটা একটা ওয়ার্ড মার্ক বা ওয়াটার মার্ক, যেটাই বলেন না কেন। তো এই ওয়াটার মার্কটা হচ্ছে কেন দেওয়া আছে, যে আপনি যেন এটাকে কপি করতে না পারেন। অর্থাৎ আপনাকে যখন আপনি এটা কিনে নেবেন ওদের কাছ থেকে, তো তখন দেখবেন এই জিনিসটা থাকবে না। এটা একটা ইমেজের উপরে যেন আমরা কপি করতে না পারি, যার জন্য এটা ওরা দিয়ে রাখছে। ওকে, সো আমি প্রথমেই বলছিলাম যে প্রথমে ডিজাইন শিখতে গেলে, যেমন গান শিখতে গেলে অন্যের গান গাওয়া লাগে, আবার ছবি আঁকতে গেলে অন্যের আঁকানো ছবি আঁকতে হয়। তো তেমনি আপনাকে কিন্তু ডিজাইন শিখতে গেলে অন্যের ডিজাইন কপি করতেই হবে। আপনি কপি ডিজাইন না করে কখনোই ডিজাইন কনসেপ্ট তৈরি করতে পারবেন না। আপনি 2000 ডিজাইন দেখতে পারেন, কিন্তু আপনার ডিজাইন যখন করতে বসবেন তখন আসবে না, তার কারণ আপনি কপি করেন নাই। সো আপনাকে অবশ্যই কপি করতে হবে। তো আমরা প্রথমে যে রিজিউম ডিজাইনটা দেখব, এখন এই ডিজাইনটা আপনি খেয়াল করে দেখেন, উপরে আমাদের একটা ইমেজ আছে, রাইট? সো এতটুকু অংশে একটা ইমেজ আছে। ইমেজটার উপরে, মানে ছবিটার উপরেই দেখেন এখানে কন্টেন্টগুলো লেখা আছে। কি লেখা আছে? টেক্সটটা কি, তার নাম লেখা আছে, এবং সে কোন ফিল্ডে জব করতেছে তার ডেজিগনেশনটা এখানে লেখা আছে, রাইট? আর এখানে হয়তো বা লেখা আছে কোম্পানি নেম। ওকে, হইতে পারে এটা। আচ্ছা, পরবর্তীতে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে আরেকটা পার্ট দেখতে পাচ্ছি। এই পার্টটার মধ্যে কি ডিজাইন করা আছে? এই পার্টটার ভিতরে আছে তার পার্সোনাল এবং কন্টাক্ট ইনফরমেশন, রেফারেন্সেস, লিঙ্কস। অর্থাৎ এখানে তার ইমেজ দেওয়া আছে, এবং তার পার্সোনাল ইনফরমেশনে কি কি থাকতে পারে রিজিউমে? নাম থাকতে পারে, বার্থ অফ ডেট থাকতে পারে, রিলেশনশিপ থাকতে পারে, ন্যাশনালিটি থাকতে পারে, ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, আর কি থাকতে পারে, তাই না? তো পার্সোনালে আর কি থাকতে পারে? সে কোথায় স্টে করতেছে, মানে তার অ্যাড্রেসও থাকতে পারে, রাইট? এডুকেশন। না, এডুকেশন আলাদা জিনিস। পার্সোনাল ইনফরমেশনে তার অ্যাড্রেসও থাকতে পারে, যে সে কোথায় বসবাস করছে। দেন কি আছে? কন্টাক্ট ইনফো। দেখেন, কন্টাক্ট ইনফোর মধ্যে কিন্তু অ্যাড্রেসটা চলে আসে। সো পার্সোনালের মধ্যে তার নাম, বার্থ অফ ডেট, রিলেশনশিপ, ন্যাশনালিটি, ল্যাঙ্গুয়েজ। আর কন্টাক্ট ইনফোতে তার মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস, তার মেইল অ্যাড্রেস, তার ওয়েবসাইট, তার স্কাইপি বা তার হোয়াটসঅ্যাপ, যেটাই বলেন না কেন আছে। রেফারেন্স বলতে কি বোঝায়? রিজিউমের ক্ষেত্রে রেফারেন্সেস বলতে কি বোঝায়? কেউ একটু বলেন তো আমাকে। রেফারেন্স বলতে কেউ সুপারিশ করছে এরকম আর কি। আচ্ছা, আরেকজন একটু বলেন, যারা জব করতেছে বিভিন্ন জায়গায়, তারা একটু কাইন্ডলি বলেন যে রেফারেন্স কোড বলতে কি বোঝায়। সবাই কি আছেন ক্লাসে আপনারা, নাকি শুধু ইয়াসিন একাই আছে? জি ভাইয়া, আসছি। তো একটু বলেন কাইন্ডলি রেফারেন্সেসটা কি আসলে। আচ্ছা, আপনাদের কাজ দেওয়া থাকবে যে রেফারেন্স কি এটা বের করা, কেমন?
আচ্ছা, পরে দেখেন লিঙ্কস একটা অপশন আছে। এখানে আরেকটা পার্ট হচ্ছে লিঙ্কস। লিঙ্কসের ভিতরে কি দেওয়া আছে যে সে যদি গ্রাফিক ডিজাইন ফিল্ড থেকে আসে তাহলে অবশ্যই তার পোর্টফোলিও থাকবে। পোর্টফোলিওগুলো হইতে পারে বিহ্যান্স, হইতে পারে ড্রিবেল, হইতে পারে ফ্লিকার, এরকম সাইটগুলো দেওয়া থাকতে পারে। সে যদি ডিজিটাল মার্কেটিং সেক্টর থেকে আসে তাহলে হয়তো বা লিঙ্কের এখানে তার নিজের পার্সোনাল ওয়েবসাইট থাকতে পারে বা তার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকতে পারে। ঠিক আছে, তো লিঙ্কসের এখানে আপনার প্রয়োজনীয় যে লিঙ্কগুলো সেই লিঙ্কগুলো এখানে দেওয়া থাকতে পারে। আচ্ছা, তারপরের অংশে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল। প্রোফাইলের মধ্যে কি দেওয়া আছে এখানে দেখেন সার্কেল করা, এখানে একটু সার্কেল দেখেন, এখানে একটু কম। আচ্ছা, এখানে একটু সার্কেলটা আরেকটু কম করা, এখানে আরেকটু, এখানে আরেকটু। তো এটা মানে মেজারমেন্ট বোঝাচ্ছে যে সে এই বিষয়টাতে কতটুকু এক্সপার্ট। যেমন ডিজাইনের ক্ষেত্রে সে একটা ভালো এক্সপার্ট, সে 100%। আচ্ছা, কনসেপ্টে সে 90%, কি ডিরেকশন লিখছে মেবি, ডিরেকশনে সে দেখা যাচ্ছে 70%। তো এইটা কিন্তু সে সার্কেলকে টার্গেট করেই করা হয়েছে। ওকে, আর প্রোফাইলের এখানে তার ডেসক্রিপশন লেখা আছে। পরে দেখেন ওয়ার্কিং ফিল্ডে দেখেন সে কত সালে কোথায় কি জব করছিল না করছিল এগুলো বিস্তারিত দেওয়া। এডুকেশনে দেওয়া আছে কি যে সে পড়ালেখা করছে, কোন কোন জায়গা থেকে তার এডুকেশনগুলো দেওয়া আছে। আর নিচে সফটওয়্যার বলতে বোঝাচ্ছে যে সে যেহেতু ডিজাইনার সেহেতু সে কোন কোন সফটওয়্যারে এক্সপার্ট। ওকে, আর নিচে দেওয়া আছে হবিস। আর তার নিচে কি দেওয়া আছে এটা আমি পড়তে পারছি না, হয়তোবা তার অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো হয়তোবা সে আবার দিছে। ওকে, সো আমরা চেষ্টা করব আজকে এই রিজিউমটা ডিজাইন করার চেষ্টা করব, কেমন? তো আমি এটাকে আমি সেভ করি। আমি এটাকে কিভাবে পাইলাম, তাই না? আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। সো এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, বা আমি ফেসবুকে দিয়ে দিই। ওয়েট করেন, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমাদের ক্লাসের নিচে কমেন্ট করে দিচ্ছি। ওকে, সো এটা কিন্তু আপনাদের করতেই হবে। তো একটু খেয়াল করে দেখেন, আমি যখন লিঙ্কটা দিলাম আপনারা এখানে ভিজিট করবেন। ভিজিট করার পরে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এটা কিন্তু প্রিভিউটা দেখাচ্ছে আপনাদেরকে। ওকে, সো এই প্রিভিউ থেকে আপনারা রাইট ক্লিক করে এখান থেকে সেভ ইমেজ করে নেবেন। বোঝা গেছে আমার কথা? তো আমি এটাকে সেভ ইমেজ করলাম। আচ্ছা, এটাকে সেভ করলাম, মেবি আগেও একবার সেভ করছিলাম। আচ্ছা, তারপরে আর কোনটা আছে? এটাকেও আমি রাইট ক্লিক করে সেভ ইমেজ করলাম। আচ্ছা, আমার দুইটা ইমেজ কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, সো এখন যেটা আমাকে দেখতে হবে, এটা আমি আবার ভিউ করব। আমি একটু দেখে আসবো যে সে এখানে কোন কোন ফন্টগুলো ইউজ করছে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, ডিজাইনের ক্ষেত্রে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কালার কম্বিনেশন আর একটা হচ্ছে ফন্ট। ওকে, সো আপনি যে কোনো ডিজাইনে, আপনি টি শার্টের ডিজাইনের ক্ষেত্রে যে ধরনের ফন্ট ইউজ করা হয় আর আপনার প্রফেশনালি বা আপনি কর্পোরেট যে ডিজাইনগুলো করেন সেখানকার ফন্ট এক কিন্তু না, মানে এক না, এখানে একটা ডিফারেন্স থাকে। সো ডিজাইনের ক্ষেত্রে ফন্ট খুবই গুরুত্বপূর্ণ, আর কালারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কালার একটা কোম্পানির ব্র্যান্ডিংকেই তুলে ধরতেছে, একটা কোম্পানিকে তুলে ধরতেছে। ওকে, সো এয়ারটেল কোম্পানির কালার কিন্তু রেড। এখন আপনি ডিজাইনে যদি রেডই না রাখেন তাহলে কিন্তু এটা আসলে এয়ারটেল কোম্পানিকে ধরবে না। সো কালারটা, আমি কালার থিওরি নিয়ে একটা ক্লাস নিব আপনাদের, মেবি নেক্সট ক্লাসটাই কালার থিওরি নিয়ে থাকবে। তো আপনাদের এখানে আগে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কি ফন্ট দিয়ে ডিজাইনটা করব। সো ফন্ট আমাকে সিলেকশন করতে হবে, ফন্ট সিলেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ডিজাইনের ক্ষেত্রে। তো আপনি এটা নিচে দেখবেন লেখা আছে A4 ফাইলস আর প্রিন্ট রেডি। এখানে দেখেন ফন্ট দেওয়া আছে, দেখেন ইউজেস ফ্রি ফন্টস। তো আপনারা কি করবেন, এখানে দুইটা ফন্ট দেওয়া আছে, একটা হচ্ছে মনস্ট্রেট আর একটা কি ফাইরাসেন্স দেওয়া আছে না? সো আপনারা কি করবেন, আপনারা আপনাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আপনারা একটা প্রয়োজনীয় আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটার নাম দিয়ে হচ্ছে ফন্ট ফর, এখানে শুধু ফন্টস লিখি, ফন্টস বা ফন্ট লিখি। লেখার পরে আমি এখানে ঢোকার পরে আমি এখানে নিউ ফোল্ডারে লিখবো ফন্ট ফর রিজিউম। এভাবেই কিন্তু আপনারা ডে বাই ডে ফন্টগুলোকে কালেকশন করবেন, একদিনে কিন্তু পারবেন না। ওকে, আমি চাইলে আমার ফন্টগুলো আপনাকে দিয়ে দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা নিজেরাই করেন। নিজেরা করলে অনেক ধরনের ডিজাইন করবেন এবং আপনারা ফন্টগুলো সিলেক্ট করতে পারবেন। সো আমি যেহেতু রিজিউম ডিজাইন করব, রিজিউমের জন্য আমি আজকে কয়টা ফন্ট নিব, দুইটা ফন্ট। ফন্টগুলো কই পাবো? এখানে পাবো। দেখেন এখানে ফন্টের লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে মনস্ট্রেট আর একটা হচ্ছে ফাইরাসেন্স। দেখেন আমি এই দুইটার উপরে কিবোর্ডের কন্ট্রোল বাটনটা ক্লিক করে আমি জাস্ট এটার উপরে লেফট ক্লিক করতেছি। ওকে, তাইলে আমার এখানে নিউ ট্যাব ওপেন হচ্ছে। এই জিনিসগুলো জানেন তো নাকি? কন্ট্রোল বাটন কি বললেন?
আমি আমার কিবোর্ডের এই কন্ট্রোলটাকে চেপে ধরবো। আমি যখন চেপে ধরবো, দেখেন আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরতেছি, চাপ দিয়ে ধরে যদি আমি লিংকের উপরে ক্লিক করি, তাহলে এই লিংকের উপরে যদি ক্লিক করি তাহলে আমাকে কি হবে, এখানে দেখেন একটা নিউ ট্যাব ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি সো আচ্ছা, আবার যদি কোনো ট্যাব ধরেন আপনি ভুলবশত এই ট্যাবটা কেটে দিচ্ছেন, তাহলে এই ট্যাবটা আবার কিভাবে ফিরে পাবেন? জাস্ট কন্ট্রোল শিফট টি প্রেস করবেন, তাহলে আবার ওই ট্যাবটাকে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কন্ট্রোল আচ্ছা, ঠিক। শিফট টি, বুঝেন তো? জি দেখাই তারপরে। এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে শিফট, আর এটা হচ্ছে টি। ওকে, সো বোঝা যাচ্ছে আমার কথা? কন্ট্রোল শিফট টি প্রেস করলে আপনি এখানে নিউ ট্যাব, আবার যে ট্যাবটা আপনি ক্লোজ করে দিয়েছিলেন ওই ট্যাবটা আবার ফিরে পাইবেন। ওকে, সো একটু একটু খেয়াল করেন। তো আমি এখানে যে ফন্টটা পাইলাম, একটা কি মনস্ট্রেট, রাইট? কি লেখা এটা? মনসেরেট। মনস্টার। আচ্ছা, আরেকটা কি পাইলাম? ফাইরা সানস। ওকে, সো এই দুইটা ফন্ট আমি ডাউনলোড করি। এই দুইটা ফন্ট আমি এখান থেকে ডাউনলোড করব। বাই ডিফল্ট আচ্ছা, বাই ডিফল্ট আমার ফন্টগুলো কোথায় গেল? বাই ডিফল্ট আমার ফন্টগুলো চলে গেছে হচ্ছে ডাউনলোডের মধ্যে। ওকে, সো কোথায়? এই যে একটা, এই যে একটা। সো আমি এই দুইটাকে কাট করলাম কন্ট্রোল এক্স প্রেস করে, এবং আমি যেখানে ফন্টগুলোকে রাখছিলাম ওখানে আমি চলে যাব। কোথায় রাখছিলাম? এখানে রাখছিলাম। যে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেখেন এইগুলো কিন্তু জিপ ফাইল, ডট জিপ, পাশে যে জিপ দেওয়া যেগুলো থাকবে এগুলো জিপার ফাইল। এগুলোকে আগে আনজিপ করতে হয়, তারপরে আপনার ইনস্টল দিতে হয়। সো আপনারা যদি আনজিপ না করতে পারেন বা আপনাদের পিসিতে যদি না থাকে, জাস্ট আপনারা এখানে যে লিখবেন উইনরার ফর উইন্ডোজ। আপনাদের যদি উইন্ডোজ 10 দেওয়া থাকে, উইন্ডোজ 10 64 বিট লিখে সার্চ করবেন। তাইলে এখান থেকে যে ডাউনলোড উইন্ডার ফর পিসি, এখান থেকে যে আপনারা এই উইন্ডারটাকে ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। ওকে, তাইলে যে কোনো ধরনের জিপার ফাইলে আপনি আনজিপ করতে পারবেন। কেমন? আচ্ছা দেখেন, তো এখানে আমার দুইটা জিপার ফাইল পাইছি আমি ফন্টের, দুইটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। ওকে, সো আমি এখানে এক্সট্রাক্ট করতেছি। সেইগুলো সব এক্সট্রাক্ট হইলো এখানে। আমি এখন সবগুলোকে সিলেক্ট করলাম, করে আমি যেগুলাকে ইনস্টল করব না সেগুলোকে আনসিলেক্টেড করলাম, করে রাইট ক্লিক করে ইনস্টল করলাম। মেবি আমার এখানে অনেকগুলো ফন্ট ইনস্টল করা ছিলই, যার জন্য এই যে মনস্ট্রেট, অল্টারনেটস ব্ল্যাক, এগুলো আমার ইনস্টল করা আছে। আমি এইভাবে ফন্টগুলোকে কি করলাম, ইনস্টল করে নিলাম আগে। কথা কি বোঝাইতে পারছি? তাহলে আপনি ফন্ট দুইটা কি হলো পেয়ে গেলেন। আচ্ছা, এখন কি করব? আমাদের নাম্বার 2 যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের সাইজ দেখতে হবে, যে আমাদের ডিজাইনের সাইজটা কত, রাইট? সেটা না আমাদের ডিজাইনটা ছিল, না কোনটা ছিল? এইটা। আচ্ছা দেখেন, সো এখানে কি বলছে, আপনি দুইটা পেপারেই ডিজাইন করতে পারবেন। একটা হচ্ছে A4 আর একটা হচ্ছে A4 ইউএস লেটার। ওকে, একটা হচ্ছে A4 আর একটা হচ্ছে ইউএস লেটার। আপনি দুইটা পেপারেই এই ডিজাইনটা করতে পারবেন। A4 এর সাইজ হচ্ছে 8.27 ইন্টু 11.69 ইঞ্চি, কিন্তু এখানে মিলিমিটারে দিছে, একই ব্যাপার। আর ইউএস লেটার হচ্ছে 8.5 ইন্টু 11 ইঞ্চি। ওকে, সো এই দুইটা পেপারে যে কোনো একটাতে করব। তো আমরা আজকে করব A4 এ। তাহলে A4 যেহেতু আমাদের দেশে অ্যাভেলেবেল A4 পেপারটা, সো আমরা A4 এ করি। আচ্ছা, এখানে গেলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করি। এখান থেকে কোথায় যাব? যেহেতু আমি একটা নতুন প্রজেক্ট রান করব, সো আমাকে এখানে ফাইল থেকে কোথায় যেতে হবে? নিউয়ে যেতে হবে। আমি ফাইল থেকে নিউয়ে গেলাম। যে দেখেন এখানে প্রিন্ট অপশনে গেলে আপনি বাই ডিফল্ট A4টা পেয়ে যাবেন। এখান থেকে আপনি জাস্ট মিলিমিটারে সিলেক্ট করেন। দেখেন এই সাইজটাই কিন্তু আমার ওখানে দেওয়া ছিল। ওকে, কত দেওয়া ছিল? 210 ইন্টু 297 মিলিমিটার, রাইট? সো এখানে দেখেন 210 ইন্টু 297 মিলিমিটার দেওয়া আছে। ওকে, আচ্ছা, বিলিট সাইজটা এখন আমাদের দরকার নেই, এখানে আমরা কোনো হাতই দিব না। এখান থেকে অ্যাডভান্স অপশনে যে কালার মোড কি দিব? CMY কে। আর এখান থেকে কি দিব? রেস্টার ইফেক্ট দিব, হাই 300 PPI, মানে পিক্সেল পার ইঞ্চ। ওকে, একটু খেয়াল করেন, কালার মোড সম্পর্কে আমি কিন্তু বলছিলাম আপনাদেরকে যে RGB হচ্ছে আমরা ওয়েবে আপলোড দেওয়ার জন্য যে ধরনের ডিজাইন করব সেগুলোতে RGB ইউজ করব, আর যেগুলো প্রিন্ট রিলেটেড ডিজাইন হবে সেগুলোতে CMYK, অর্থাৎ সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এই কালার মোডটা ইউজ করব।
বুঝাইতে পারছি? আচ্ছা, আমার কয়টা আর্টবোর্ড করতে হবে ডিজাইন? দুইটা, কারণ আমার বোথ সাইড। ওকে, সো আমি দেখাই একটু। আমি যখন এটাকে ভিউ করছিলাম, এখানে অনেকগুলো কনসেপ্ট দেওয়া আছে। তো এইটা একটা ডিজাইন করব, আরেকটা কোনটা? এইটা করব। এই দুইটা আমরা ডিজাইন করব না? তাহলে এই দুইটা যেহেতু ডিজাইন করব, এটা কি ডাউনলোড দিছি? আচ্ছা, এই দুইটাকে যেহেতু আমি ডিজাইন করব, তার মানে আমার কি হবে? দুইটা সাইডে ডিজাইন হবে। তাহলে আমি এখান থেকে যে আর্টবোর্ড কয়টা দিব? দুইটা দিব। তাহলে আমি কয়টা আর্টবোর্ড দিলাম? দুইটা আর্টবোর্ড দিলাম। এখন কি করব? ক্রিয়েট অপশনে ক্লিক করব। আচ্ছা দেখেন, এখন আমার দুইটা আর্টবোর্ড এখানে চলে আসবে। সো খেয়াল করেন, এখানে আমার দুইটা আর্টবোর্ডই কিন্তু চলে আসছে। ওকে, বুঝাইতে পারছি নাকি? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে দেখেন একটা আর্টবোর্ড দেওয়া, এখানে দেখেন আরেকটা আর্টবোর্ড দেওয়া, এখানে একটা টুল দেওয়া আছে দেখেন, আর্টবোর্ড টুল। ওকে, সো আপনি যদি এই দুইটার বাইরেও আরেকটা আর্টবোর্ড নিতে চান, তাহলে আপনি নিতে পারবেন। এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে আপনি এখানে ড্র করলে এখানে আরেকটা আর্টবোর্ড চলে আসবে। দেখেন, তাহলে এখন কয়টা আর্টবোর্ড হইলো? তিনটা। তাহলে আমি আরেকটা টুলের কাজ দেখাইলাম, সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। বুঝাইতে পারছি? আপনি যদি শিফট প্লাস ও প্রেস করেন, তাহলেও আপনার আর্টবোর্ড টুলটা চলে আসবে বাই ডিফল্ট। আপনি যদি এটাকে ডিলিট করতে চান, তাহলে এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট অপশন, যে কোনো দুইটার একটাতে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। বুঝাইতে পারছি? তাহলে আমরা এটা শিখছিলাম জুম টুল, হ্যান্ড টুল, আর কোনটা শিখছি? আর্টবোর্ড টুল, তাই না? আরেকটা শিখছি, কোনটা? সিলেকশন শিখছি, শেপ শিখছি, কালার যে একটা, হ্যাঁ আই ড্রপার টুল শিখছি তো নাকি? হাইড্রোবার। আচ্ছা, আমরা এখন ইমেজগুলোকে নিয়ে আসবো। তাহলে ইমেজ কিভাবে নিয়ে আসতে হয়? আমি আগেই বলছিলাম, ফাইল থেকে কোথায় যাব? প্লেস। সো ফাইল থেকে প্লেসে যে আমি কোথায় যাব? আমার ডাউনলোডে আছে ওই ইমেজগুলা। সো আমি এখান থেকে যে আমি ইমেজগুলোকে নিয়ে আসি। সো এটাকে নিই, আর কোনটা যেন? এটাকে নিব, রাইট? সো এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করি, তাহলে দুইটাই আমার সিলেক্টেড হইলো। আর যদি আমি চাই যে এখান থেকে এই পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করব, তাহলে কিভাবে? জাস্ট এটাকে সিলেক্ট করার পরে কিবোর্ডে শিফট প্রেস করে যদি আপনি এটাতে ক্লিক করেন, দেখবেন চারটাই সিলেক্টেড হয়ে যাবে। ওকে, সো আমি কন্ট্রোল প্রেস করে দুইটাকে সিলেক্ট করলাম, দেন এখন প্লেস অপশনে ক্লিক করে আমি দুইটা ইমেজকে এখানে প্লেস করব। করতে পারছি দুইটাকে প্লেস? এই ইমেজটাকে ভাইয়া প্লেস করার সময় না মাঝে মাঝে এটা জুম হয়ে যায় অনেক বেশি, ইমেজটা। এটা কেন হয়? কোনটা? এই ইমেজটা বেশি জুম হয়ে যায়? জি জি, অনেক জুম হয়ে যায়। আচ্ছা, এটা কিভাবে হয় আমি বলি। আপনারা জাস্ট কি করেন, ফাইল থেকে যে প্লেসে যান, যে আপনারা ইমেজটাকে সিলেক্ট করে প্লেসে যেয়ে আপনারা এখানে ক্লিক করে দেন, নাকি এইভাবে? জি এই জি। ক্লিক করে দিলে যে ইমেজটার সাইজ অনেক বড় থাকে, বাই ডিফল্ট ইমেজ সাইজটা নিয়ে নেয়। বুঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা। আমি দেখাই, আরেকটু দেখাই। আমি এখান থেকে ফাইলে যাচ্ছি, প্লেসে যাচ্ছি, আমি একটা ক্লায়েন্টের কাজ দেখাই। তাহলে আমার ক্লায়েন্টের ওখান থেকে যে ইমেজগুলো আছে, ওই ইমেজগুলো আবার অনেক ভালো রেজুলেশন। তো এখান থেকে দেখাই, ধরেন এইটা দেখাই, এটাকে নিয়ে যে যদি আমি জাস্ট এখানে ক্লিক করি, দেখেন অনেক বড় হয়ে গেছে না? হ্যাঁ এরকমই হয়। হ্যাঁ, আমি যদি ওখানে যে ক্লিক করি, তাইলে আমার ইমেজটার যে সাইজ, সে সাইজটা বাই ডিফল্ট নিয়ে নিবে। ওকে, বাট আমি যদি ওইটা না করে ফাইল থেকে যদি প্লেসে যেয়ে আমি এখান থেকে যদি ইমেজটাকে ধরে প্লেসে ক্লিক করে আমি দেখেন জুম করতেছি, করে আমি মাউসের লেফট ক্লিকটাকে চেপে ধরে যতটুকু টেনে নিয়ে আসবো, ইমেজটা ঠিক ততটুকুর মধ্যেই থাকবে। বুঝাইতে পারছি? তাইলে আর ওই সমস্যাটা হবে না। ভাইয়া প্লিজ একটু রিপিট করবেন? আবার দেখাচ্ছি, ফাইলে যাবেন, ফাইল থেকে কোথায় যাবেন? প্লেসে যাবেন। প্লেসে যেয়ে আপনি এই ইমেজটাকে সিলেক্ট করলেন, করার পরে প্লেসে অবশ্যই কিন্তু লিংক অপশনটাতে যেন ক্লিক করা থাকে। প্লেসে ক্লিক করে আপনি এখানে যে মাউসের লেফট ক্লিক কিন্তু চেপে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। চেপে ধরে আপনি যতটুকু টেনে নিয়ে আসবেন মাউসটাকে, ও ঠিক ততটুকুর মধ্যেই থাকবে। বুঝাইতে পারছি? বুঝাইতে জি পারছি? ভাইয়া বুঝছি। আচ্ছা, আমি আবার বলি, যখনই কোনো ইমেজ আপনারা নিয়ে আসবেন, অবশ্যই ইমেজগুলোকে কি করবেন? এমবেড করে নেবেন। ওকে, তো আমি যদি এই ইমেজটাকে নিয়ে আসি, এই ইমেজটাকে অবশ্যই আমার এখান থেকে কি করে নিতে হবে? এমবেড করে নিতে হবে। বুঝাইতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে আমি কেন এমবেড করব আর কেন এমবেড করব না। আচ্ছা, আপনারা একটু আপনাদের মিউট রাখেন, আপনাদের সাউন্ডটা মিউট রাখেন।
আচ্ছা, আর কার ওখান থেকে যেন নয়েজ আসতেছে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, খেয়াল করেন। সো এখানে আমি যখন ইমেজটাকে নিয়ে আসবো অবশ্যই এমবেড করব, তার অর্থাৎ এর কারণ হচ্ছে যে আপনি যখন আপনার প্রজেক্টে কোনো ইমেজকে নিয়ে আসতেছেন এবং আপনি যখন প্রজেক্টটা কাউকে সেন্ড করবেন, তখন যদি তার পিসিতে সেই ইমেজটা না থাকে আর আপনি যদি আপনার পিসিতে ইমেজটাকে এমবেড না করেন, তাহলে তার পিসিতে সেই ইমেজটা সে পাবে না। কথা বুঝাইতে পারছি? আর যখন আপনি ইমেজটাকে আপনার পিসিতে এমবেড করে ফেলবেন, তখন এই ইমেজটা আপনার প্রজেক্টেও থাকবে এবং এই প্রজেক্টটা আপনি যাকেই পাঠান না কেন তাকে আলাদাভাবে ইমেজ পাঠানোর কোনোই প্রয়োজন থাকবে না, তার ওখানেও বাই ডিফল্ট ইমেজটা চলে যাবে। এই জন্য সবসময় প্রজেক্ট করার সময় আপনারা অবশ্যই ইমেজ নিয়ে এসে এমবেড করবেন। বুঝাইতে পারছি? সো আমি আর এই ইমেজটা দরকার নাই, আমি এখান থেকে ফাইলে যেয়ে প্লেসে ক্লিক করে আমি ডাউনলোড থেকে যে দুইটা ইমেজ দরকার ওই দুইটা ইমেজ আমি এখানে নিয়ে আসব। দেখেন আমি দুইটা ইমেজকেই নিয়ে আসলাম এখানে। ওকে, সো আমি প্রথমে ফার্স্ট পার্টটাকে ডিজাইন করব, তার মানে হচ্ছে ফার্স্ট পার্টটাকে আমি এটার মাপে একটু বড় করি যতটুকু করা যাবে। আচ্ছা দেখেন, এটা পুরোটাই A4 করছিল সে, যার জন্য বাই ডিফল্ট A4 সাইজটা নিয়ে নিচ্ছে। এখন যেহেতু এটা A4, আমার এটাও A4, আমি এই ইমেজটাকে আগে এমবেড করলাম। এখন ডিজাইন করতে গেলে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই একটা কি নিতে হয়? শেপ নিতে হয়। আচ্ছা, এই নেওয়ার একটা শেপ নেওয়ার একটা কারণ আছে। আপনি যদি পিডিএফ ফাইল আকারে সেভ করেন তাহলে শেপটা না নিলেও সমস্যা নাই, বা আপনি যদি জেপিজি আকারে সেভ করেন তাহলে পিছনের যে শেপটা, ব্যাকগ্রাউন্ড যে শেপ, ওইটা নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি পিএনজি আকারে সেভ করতে চান তাহলে আচ্ছা তখন দেখতে পারবেন যে আপনার পিছনে যদি কোনো শেপ না থাকে তাইলে ডিজাইনটা আপনি দেখতে পারবেন। আমি এটা দেখাবো একটু পরে। যেমন আমি এখানে যদি একটা টেক্সট লিখি, ধরেন সাপোজ, এই জিনিসটা একটু ক্লিয়ার করে আসি। টেক্সটটা লিখে আমি টেক্সটটাকে একটু বড় করি। আমি যদি এটাকে ফাইল থেকে কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করি, আমি দেখাই আপনাকে একটু পরে, এগুলো শিখাবো। এখন কি দেখতে পাচ্ছেন? পিছনে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, রাইট? আচ্ছা, তার অর্থাৎ হচ্ছে এখানে কি লেখা আছে? জেপিইজি, অর্থাৎ জেপিজি ফরম্যাটে ইমেজটা আছে, যার জন্য আপনি পিছনের শেপটা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যদি পিএনজি আকারে করি তাহলে দেখবেন পিছনে কিন্তু আর কোনো শেপ নাই। কথা বুঝাইতে পারছি? সো আপনি যদি কোনো ক্লায়েন্টকে, অনেক সময় আমাদের পিএনজি আকারে দিতে হয়, তো বা ক্লায়েন্ট বলে দেয় যে তুমি পিএনজি আকারে দাও বা তুমি জেপিজি আকারে দাও, তো তখন যদি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ না থাকে, অর্থাৎ কোনো শেপ না থাকে, তাহলে আপনার এটা কিন্তু ট্রান্সপারেন্ট আকারে চলে যাবে। পিছনে এটা কিন্তু ট্রান্সপারেন্ট, অর্থাৎ এটাকে যদি সেভ করে আমি যেখানেই নিয়ে আসি না কেন সেখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটাই ধারণ করবে। বুঝেন এই জিনিসগুলা? জেপিজি কি, পিএনজি কি, জিআইএফ কি, বুঝেন? আচ্ছা, হ্যাঁ, মানে পিএনজি আর জিআইএফ এই দুইটাতে একই রকম হয়, তাই না? না 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 এরকম না, আপনারা তাহলে এই জিনিসগুলো বুঝেন না। জেপিজি কি, পিএনজি কি, জিআইএফ কি, এই জিনিসগুলো বুঝেন না, তাই তো? আচ্ছা, আমি একটু বলি জেপিজিটা কি আসলে আর পিএনজিটা আসলে কি, একটু এগুলোর পার্থক্য না দেখাইলে বুঝতে পারবেন না। যেমন আমার এটা কিন্তু কি একটা বলেন তো? জেপিজি। কেন, কিভাবে বুঝতেছি এটা একটা জেপিজি ইমেজ? অর্থাৎ এই ইমেজটাকে আমি যেখানে নিচ্ছি, দেখেন আমি এই ইমেজটাকে লেখাটার উপরে নিয়ে আসতেছি, লেখাটা কি হইলো? চাপা পড়ে গেল, দেখা যাচ্ছে লেখাটাকে আর যাচ্ছে না। ধরেন আমি এখানে একটা ব্লু শেপ রাখি, এই একটা শেপ রাখতেছি এখানে, শেপটার কালার দিয়ে ব্লু। এই ব্লু শেপের উপরে যদি আমি এই ইমেজটাকে নিয়ে আসি, উপরে নিয়ে আসি ইমেজটাকে, তাহলে আপনারা কি ব্লু শেপটাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। তার মানে হচ্ছে কি যে এটা একটা জেপিইজি, মানে জেপিজি ইমেজ। বাট এটা যদি পিএনজি হইতো, সাপোজ আমি যদি এই লেখাটাকে ধরে যদি পিএনজি বানাই, সো এটাকে যদি আমি পিএনজি বানাই, সো পিএনজি বানিয়ে যদি আমি নিয়ে আসি এখানে, দেখেন আচ্ছা, তো পিএনজি বানিয়ে যদি নিয়ে আসি এখানে, আমি প্লেস কোথায় রাখছিলাম যেন? ডকুমেন্টে, তাই না? ডকুমেন্টে কোথায় গেল সেটা? এই যে, ওকে। সো একে যদি আমি এখন নিয়ে আসি, দাঁড়ান 1 মিনিট, এটাকে সরাই, এই ব্লু শেপটাকে এখানে রাখি। এখন যদি এটাকে নিয়ে আসি এখানে, দেখেন এর পিছনে ব্লু শেপটা দেখা যাচ্ছে না? হ্যাঁ। কিন্তু আমরা যখন সেভ করছিলাম আমরা পিছনে কিন্তু কোনো শেপ দিই নাই,
অর্থাৎ এই পিছনের সাইডটা কি হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্ট অর্থাৎ কি, ট্রান্সপারেন্ট মানে কি, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে ওইটার যে অংশটা ট্রান্সপারেন্ট থাকবে সেই অংশটা যার উপরে নিন না কেন পিছনে যে কালারটা থাকবে, অর্থাৎ এই ইমেজটার পিছনে যে কালারটা থাকবে সেই কালারটাকেই সে ধারণ করবে। বুঝাইতে পারছি? কিন্তু জেপিজি কিন্তু এই কাজটা করে না। ক্লিয়ার? দেখেন এখন কিন্তু সেই ইমেজটাকে আমি কি করছি, এটার উপরে নিয়ে আসছি, এটার পিছনে যে কালারটা দেওয়া আছে ওই কালারটাই কিন্তু কি হচ্ছে, সে নিয়ে নিচ্ছে। অর্থাৎ ট্রান্সপারেন্ট করা, কোনো ইমেজকে যখন আমি ট্রান্সপারেন্ট করতে চাই, সেই ইমেজকে ট্রান্সপারেন্ট করতে গেলে, যেমন ধরেন একটা কোম্পানির লোগো, সো আমি লোগো লোগো অংশটুকু আমি চাচ্ছি কি যে আমি যদি হোয়াইটের উপরে বসাই তাহলে যেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে, ব্লুর উপরে বসাই যেন ব্যাকগ্রাউন্ডটা ব্লু থাকে, তাই না? তো এই জন্য লোগোকে আমাদেরকে ট্রান্সপারেন্ট করে নিতে হয় যেন যে কোনো কিছুর উপরেই বসানো যায়। ওকে, আর জেপিজিটা কিন্তু ট্রান্সপারেন্ট করা থাকে না। আর জিআইএফ হচ্ছে আমরা ফেসবুক বা মেসেঞ্জারে দেখবেন অনেক ধরনের ইমেজ পাঠাই যেগুলো হাত পা নাড়াচ্ছে, পাঠায় না? যেমন আপনি যদি রকের ছবি পাঠান, রকের একটা ছবি দেখলাম আমি, সেটা হচ্ছে তার ভুরু শুধু উপর নিচে করতেছে, এইগুলো হচ্ছে জিআইএফ। যদি আপনি এখানে যে লেখেন, জিআইএফ মানে কিন্তু গার্লফ্রেন্ড না, কেউ আবার মনে করেন না যে জিআইএফ মানে গার্লফ্রেন্ড, এরকম কিন্তু বিষয়টা না, এটা জিআইএফ, জিএফ না। সো জিআইএফ ইমেজ যদি লেখেন আপনি, লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন। ইমেজে যাই, দেখেন একটা ইমেজের উপরে ঘুরতেছে না চাকাটা? জি হ্যাঁ, এটা কিন্তু মনে হচ্ছে কি যে একটা রিয়েলিস্টিক ভিডিও চলতেছে, বাট এটা একটা ইমেজ, কিন্তু কোন ফরম্যাটে আছে, জিআইএফ ফরম্যাটে আছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমি যদি ইংলিশ স্টুডেন্টের কোনো কিছু এই দেখেন। সেভ করি জি তাহলে না, কি হবে? জিআইএফ এর কাজ আমরা করব সেটা হচ্ছে আপনার, এই জিআইএফ এর কাজ আমরা করব সেটা হচ্ছে যখন আমরা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করব তখন, এখন না। আচ্ছা ঠিক এটার কাজ এখন না, কারণ এখানে কিছু ইফেক্ট ইউজ করতে হয়। কথা বুঝতে পারছেন? অ্যানিমেটেড ব্যানার, যখন আমরা অ্যানিমেটেড ব্যানারগুলো করব ফটোশপে, তখন আপনি এই ধরনের কাজগুলো দেখতে পারবেন। আচ্ছা বুঝাইতে পারছি? এখন না, এগুলা এখন আমাদের জিআইএফ এর কোনো কাজই আপনি পাবেন না, ফটোশপে পাবেন। আচ্ছা, তো আশা করি যে আমি জিআইএফ, জেপিজি আর পিএনজির মধ্যে একটু হইলেও আপনাদেরকে বুঝাইতে পারছি। এখন আমি এই ইমেজটাকে রাখি এখানে, এই ইমেজটাকে আমার ডিজাইন করতে হবে, রাইট? এখন একটু খেয়াল করে দেখেন, আমি যখন ইমেজটাকে সিলেক্ট করতেছি আমার উপরে এই অংশগুলো দেখা যাচ্ছে না? যাচ্ছে? হ্যাঁ জি আপনাদের কিন্তু দেখা নাও যেতে পারে, এগুলা কিন্তু উপরে নাও থাকতে পারে। তাইলে আপনারা কি করবেন, উইন্ডো থেকে এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে কন্ট্রোল, এটাতে যদি আমি আনচেক করি তাহলে আমার উপরে লেখাটা কি আছে? জি না নাই, শর্টকাট ওই লেখাগুলো থাকে না। যদি আমি এই ইমেজটাকে সিলেক্ট করি বা কোনো কিছুকে সিলেক্ট নাও করেন, আপনি যদি উইন্ডোতে যে জাস্ট এখান থেকে কন্ট্রোলকে অবশ্যই চেক মার্ক করে নেবেন, তাহলে উপরের এই লেখাগুলো আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এখানে দেখেন অ্যালাইনমেন্টের যে অপশনটা আছে, এই জিনিসগুলো শর্টকাটে উপরে দেওয়া থাকে, এটা এইখান থেকে কিন্তু আমাদের বের করা লাগে না। ওকে, তো এই জন্যই আপনি অবশ্যই এখান থেকে উইন্ডোতে যেয়ে কন্ট্রোলটাতে ক্লিক করে রাখবেন। বুঝাইতে পারছি? জি আচ্ছা, এবার খেয়াল করেন এই ইমেজটা যেহেতু আমরা ডিজাইন করব, এই ইমেজটার মধ্যে কি কি আছে, অর্থাৎ এই রিজিউমে কি কি আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, রাইট? তাহলে আমার প্রথমে কি লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে। আমি এই অংশটার ডিজাইনটা আগে করব, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি। ইমেজটা কিসের ছিল, পাহাড়ের ছিল। বাকিরা কি শুনতেছেন না ঘুমাই গেছেন? ঘুমায়েন না কেউ, একটু খেয়াল করেন। আমি ভাই শুনতেছি। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে যে ইমেজটা ছিল, এই ধরনের ইমেজগুলো আমরা কিন্তু গুগল থেকে নিতে পারবো না। গুগলে যে চাইলেই আপনি সার্চ করে যে কোনো একটা ইমেজকে নিয়ে আসবেন, বিষয়টা কিন্তু এমন না, এতটাও সহজ না। কথা বুঝাইতে পারছি? ইমেজে কিন্তু কপিরাইট ক্লেম থাকে। আমি যদি এখানে লিখি, কি লিখবো যেন আমি, কি পাহাড়ের ইংলিশ কি যেন ভুলে গেছি। হিল হিল মানে পাহাড়, আরেকটা কি ছিল যেন, দেখেন আমি এখান থেকে যদি একটা ইমেজকে নিতে চাই, এখানে নিচে কি লেখা আছে, ইমেজেস মে বি সাবজেক্ট টু কপিরাইট, অর্থাৎ এই ইমেজটা কপিরাইট আইনের আওতাধীন থাকতে পারে। আপনি আপনার বিজনেস পারপাসে যে কোনো ইমেজকে ইউজ করতে পারবেন না। কথা বুঝাইতে পারছি?
অর্থাৎ জি ভাই। তাইলে এখন প্রশ্ন হচ্ছে আমি কোন ধরনের ইমেজ কি ইউজ করব। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই কিছু স্টক ইমেজ যেগুলো ফ্রিতে পাওয়া যায় সেই ধরনের ইমেজকে আমরা ইউজ করব, রাইট? সো এটার জন্য আপনারা জাস্ট এখানে যে লিখবেন হচ্ছে একটা ওয়েবসাইট বলি, সেটার নাম হচ্ছে পিক্সেলস। ওকে, PEXELS pixels.com। আচ্ছা, pixels.com আছে, এরকম আরেকটাও আছে, সেটা হচ্ছে আনপ্লাস। আনপ্লাস। সো এই ওয়েবসাইটটাতে আপনারা বিভিন্ন স্টক ইমেজ পাবেন, ফ্রিতে পাবেন। ওকে, এর জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে ভাইয়া হবে না। ওয়েবসাইটের নামটা কি বললেন? এই যে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, কষ্ট করা লাগবে না তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু এই জিনিসগুলো অবশ্যই আপনারা মানে কাজ করতে করতে মুখস্থ করে ফেলতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি এখানে কমেন্টে দিয়ে দিয়েছি। আচ্ছা, আরেকটাও দিব। আমরা তো ফ্রিপিক থেকেও নিতে পারি, তাই না? হ্যাঁ, ফ্রি পিক থেকে নিব, কিন্তু এখন না। ফ্রি পিকের অন্যান্য কাজগুলো জানতে হবে, তারপরে নিব। ফ্রি পিকেও অনেক ধরনের ইমেজ পাওয়া যায়, কিন্তু ইমেজের জন্য আসলে ফ্রি পিক না, ফ্রি পিক হচ্ছে ভেক্টরের জন্য। আমি দেখাবো, ফ্রি পিক সম্পর্কে দেখাবো। সো আমি এখানে লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিলাম, এখান থেকে আপনারা ইমেজগুলো নেবেন। সো আমি জাস্ট পিক্সেলে গেলাম, পিক্সেলে যে এখানে লিখবো কি ন্যাচারাল বা নেচার লিখে যদি আমি ইন্টার প্রেস করি, দেখবেন ওই ধরনের অনেক ইমেজ আমরা পাবো। ওকে, সো একদম সিমিলার ইমেজ হইতে হবে বিষয়টা এমন না, ইমেজের ক্ষেত্রে স্যাক্রিফাইস করবেন, ইমেজ সিমিলার হইতে হবে এরকম কিন্তু না বিষয়টা। ওকে, সো আমরা যে কোনো একটা ইমেজ নিতে পারি। জাস্ট আমরা একটা নেচারের ইমেজ নিই, বা নেচারের ইমেজ নিই, যেটাই বলেন না কেন আপনি। ইমেজ সিলেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ইমেজ নিলেই হবে না। আচ্ছা, এই সাইডের ইমেজগুলো পাবেন না, এগুলো কিন্তু আই স্টক থেকে আপনাকে কিনে নিতে হবে। এটা নিতে পারি আমি। ওকে, সো এখান থেকে ফ্রি ডাউনলোডের এই কোনায় আপনি ক্লিক করবেন, এই নেচার ইমেজটা আমি নিই। সো এখানে ক্লিক করে আপনি কি করবেন, অরিজিনাল, মিডিয়াম, স্মল, কাস্টম সাইজ, আপনি অরিজিনালটা নেবেন। ওকে, সো অরিজিনালটাই ক্লিক করে আপনি এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, তাইলে এখানে আপনার কি হবে, ডাউনলোড হবে। এখন জাস্ট আপনি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাবেন, যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে ইমেজটাকে নিয়ে আসবেন। কিভাবে, ফাইল থেকে প্লেস, দেন ওখানে যেয়ে কোথায় ছিল ডাউনলোড হয়েছিল, ডাউনলোডে মেবি, এখান থেকে আমি ইমেজটাকে নিয়ে আসলাম। ওকে, তো আমি দেখেন ইমেজটাকে নিয়ে এসে এখানে প্লেস করলাম। আমার ইমেজের যতটুকু দরকার, প্লেস করার পরে ইমেজটাকে কি করব, এমবেড করব। করা শেষ। এখন ইমেজের পুরোটা আমার দরকার নাই, দরকার আছে আমার শুধু কতটুকু অংশ দরকার, এতটুকু অংশ দরকার, রাইট? এর বাইরে তো আর দরকার নেই, নাকি দরকার আছে? কি মনে হয় আপনাদের? না না, দরকার নেই। দরকার নেই, আমি আরেকটু নিই। আচ্ছা, এখন আমার এখানে কি ছিল, এতটুকু অংশ আমাকে নিতে হবে, রাইট, ইমেজটা, তাই না? কিন্তু ইমেজটা কি অনেক বড় অংশের মধ্যে আছে না? জি। তাহলে এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি বলেন তো? বলেন তো কি কাজ করতে হবে? কাটতে হবে। ওকে, কি বলে জানেন? এটাকে বলবে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক, বুঝাতে পারছি? কিভাবে করব দেখেন, ক্লিপিং মাস্ক আর হচ্ছে ইমেজটাকে কাটা, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। এখন আমি এখান থেকে যে জাস্ট কি করব, এই অংশের একটা কি নিব, শেপ নিব। দেখেন আমি শেপটা কিন্তু নিই না এখনো, অ্যাকুরেটলি শেপটাকে নিলাম, নিয়েছি না? আচ্ছা দেখেন, আমি যখন শেপ নিতে যাচ্ছি কিন্তু আমাকে সাজেস্ট করতেছে, দেখেন এখানে নিয়ে আসার পরে দেখাচ্ছে এখানে নিচে যে কি দেখাচ্ছে, পেজ লেখা দেখাচ্ছে, তাই না? মানে কি, যে তোমার এটা আবার দেখেন দেখাবে কোথাও কোথাও ইন্টারসেক্ট, দেখেন ইন্টারসেক্ট, তার মানে কি যে আমার এখানে এই সাইডটাকে ইন্টারসেক্ট করছে, সে কিন্তু সাজেস্ট করবে, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন ক্লিপিং মাস্কটা আসলে কি, আমরা যদি ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে যে কোনো একটা ইমেজ নিব, ইমেজের উপরে একটা শেপ নিব, কি নিব, শেপ। শেপ নিয়ে জি ইমেজটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে ধরে রেখে শেপটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে এখানে লেখা আছে দেখেন মেক ক্লিপিং মাস্ক, দেখেন ক্লিপিং মাস্ক বানান ভুল লিখছি মনে হচ্ছে, এখানে ডাবল পি হবে। আচ্ছা দেখেন, সো
আমার কিন্তু এখানে কি হলো বলেন তো, ক্লিপিং মাস্ক হলো, তাই না? এখন ক্লিপিং মাস্কটা করলে আমি কি ইমেজটাকে কেটে ফেলছি? জি না। না। আমি যদি এখন ডাবল ক্লিক করি এই ইমেজের উপরে, দেখেন আমি কি করলাম, এখানে যে এটার উপরে ডাবল ক্লিক করলাম, করছি লেফট ক্লিক, অর্থাৎ মাউসের লেফট ক্লিক থেকে আপনি কি করবেন, ডাবল ক্লিক করবেন। করার পরে যদি আরেকটা ক্লিক করেন তাহলে আপনি কাকে সিলেক্ট করতে পারছেন, এই ইমেজটাকে সিলেক্ট করতে পারছেন। এখন যদি আপনি কিবোর্ডের যে চারটা কি আছে, যে ডিরেকশন কি বলে যেগুলাকে, ওইটা দিয়ে যদি আপনি আপ ডাউন করেন তাহলে ইমেজটাকে আপ ডাউন করাইতে পারছেন, লেফট রাইটও করাইতে পারছেন। এবং ইমেজটা দেখেন যেমন ছিল তেমনই আছে, জাস্ট শেপের যতটুকু অংশ ততটুকু অংশের মধ্যে ইমেজটাকে আমি কি করতে পারছি, রাখতে পারতেছি। বুঝাইতে পারছি ক্লিপিং মাস্কটা কি? জি না। আচ্ছা, এতটুকু হইলো। এখন খেয়াল করে দেখেন, একটু বড় নিতে হবে। আচ্ছা, বড় কিভাবে করলাম জাস্ট আবার দেখাই। আমি এখানে যে ডাবল ক্লিক করলাম, করার পরে এইটাতে ক্লিক করলে কি হচ্ছে, আমার শেপটা সিলেক্টেড হলো। এখন আমি নিলে শেপটাকে বাড়াইতে পারতেছি, কমাইতেও পারতেছি। বুঝাইতে পারছি? আবার ইমেজটার উপরে ক্লিক করলে ইমেজটাকে আমি সেদিক সেদিক নড়াইতে পারতেছি। বুঝাইতে পারছি? বুঝছেন আপনারা? জি না। জি আচ্ছা, ভাইয়া। এখন দেখেন এটা একটু ডার্ক হয়ে আছে না, এখানে একটু ডার্ক হয়ে আছে না? হ্যাঁ। তাহলে আমি কি করব, এই ইমেজের উপরে আরেকটা শেপ নিব। তাহলে এখান থেকে শেপে যে ঠিক অ্যাকুরেটলি আমি আরেকটা শেপ এই ইমেজটার উপরে নিয়ে নিব। দেখেন নিয়ে নিছি না? এখন শেপটা নিচ্ছি কিন্তু শেপে কোনো কালার নাই, দেখেন ফিল কালারও নাই, স্ট্রোক কালারও নাই, তাই বুঝতে পারছি না আমি কোনটা নিব, ফিল কালার নিব নাকি স্ট্রোক কালার নিব। পিঙ্ক কালার নেব। সো ফিল কালার যে আমি ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, করছি না? তো এখন দেখেন ডার্ক কি হয়েছে, ইমেজটা ডার্কিশ কি হয়েছে, হয় নাই। এখানে কি হয়েছে, জাস্ট ব্ল্যাক হয়ে আছে। এখন যদি ইমেজটাকে, এই শেপটাকে আমি সিলেক্ট করে, শেপটাকে যদি আমি সিলেক্ট করি, উপরে দেখতে পাবেন অপেসিটি একটা অপশন আছে। যদি উইন্ডো থেকে আপনাদের এই কন্ট্রোলটা দেওয়া না থাকে তাহলে আপনি ওই জিনিসটা দেখতে পারবেন না। তাইলে অবশ্যই কি করতে হবে, আপনার এখান থেকে যেন উইন্ডো থেকে কন্ট্রোল অপশনটাতে যেন চেক মার্ক করা থাকে। দেখেন এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উপরে, পাচ্ছেন না? জি। তো আপনি কি করলেন, শেপটাকে সিলেক্ট করার পরে এখানে দেওয়া আছে অপেসিটি, অপেসিটির এখানে দেখেন কত দেওয়া আছে, 100%। আপনি জাস্ট এটাতে ক্লিক করে অপেসিটিটা একটু কমাইতে থাকেন। দেখেন, আপনারা দেখেন তো ঠিক ওই ধরনের কালারটা চলে আসছে না, একদম ডার্কিশ কিন্তু হয় না। ইমেজটাই কিন্তু ডার্ক ছিল, এই ইমেজটাই কি ছিল, ডার্ক ছিল। যেতে পারছি? কিন্তু আমাদের ইমেজটা কিন্তু ডার্ক ছিল না, যার জন্য অ্যাকুরেট কালারটা আসে নাই। অ্যাকুরেট কালারটা করা যাবে, ফটোশপ দিয়েও করতে পারবেন, অথবা আপনার এখানে আরো কিছু টুল আছে সেটা দিয়েও করা যায়। যেতে পারছি? জি। এটা কি করলেন? না, দেখতেছি এটা করা যাবে কিনা। টার্কিশ এটা শেখানো, এখন শেখার কিছু নেই এখানে, এটা শেখাবো না এখন আপনাদের। না, এটা ওইভাবে হবে না, বুঝছেন? আচ্ছা, এটা ওইভাবে হবে না, তো এইগুলো এখন দরকার নেই। আপনি জাস্ট কি করবেন, ইমেজটাকে নিবেন, এই সরি শেপটাকে নিবেন, নিয়ে এখান থেকে ব্ল্যাক কালার ছিল না, জাস্ট আপনি অপেসিটি একটু কমিয়ে নিয়ে আসবেন। ওকে, সো এখানে আপনি অপেসিটি রাখেন 70%, দিয়ে দেখেন কেমন আসে। আর একটু কমান, 60% রাখেন, রাখলাম। বুঝাইতে পারছি এতটুকু? এই পোর্শনটা কি বুঝতে অসুবিধা আছে না নাই? না নাই। নাই। আচ্ছা, পরবর্তী অংশের কাজটা আমাকে করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা শেপ দেওয়া আছে, দেখেন শেপ। একটা জিনিস বলি, কন্টেন্ট গুলা কি শেপের উপরে আছে না নিচে আছে? কন্টেন্ট কোড শেপের উপরে আছে। শেপের উপরে আছে। সো অবশ্যই আগে আমাকে ব্যাকগ্রাউন্ডের কাজগুলা করে নিতে হবে। কিসের কাজ করে নিতে হবে? ব্যাকগ্রাউন্ডের কাজ। ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিতে হবে। আমি এখানে যে আর্টবোর্ডটা নিয়েছিলাম, আর্টবোর্ডের উপরে প্রথমেই কি আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম না নিই নাই? নেই। তাহলে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমি এখান থেকে শেপ টুলে যেয়ে একটা ব্যাকগ্রাউন্ড আগে নিয়ে নিই। এখান থেকে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট রাখবো। দেখেন অ্যাকুরেটলি এটার মেজারমেন্ট করে এটার মাপেই আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমি হোয়াইট করলাম।
কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি হইতে হবে, সবার শেষে যাইতে হবে না, নাকি সবার উপরে থাকবে? সবার শেষে যেতে হবে। তাহলে আমি কিভাবে সবার শেষে নিব? বা এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, করে এখান থেকে দেখেন অ্যারেঞ্জ একটা অপশন আছে। কি অপশন দেওয়া আছে? অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, দেখেন পিছনে চলে গেছে। এতটুকু কি বুঝছেন? জি ভাইয়া। তাহলে আমরা অ্যারেঞ্জ অপশনটা বুঝছি, রাইট ক্লিপিং মাস্ক বুঝছি, অ্যারেঞ্জ অপশনটা বুঝছি। অ্যারেঞ্জ থেকে কি ছিল আমাদের? সেন্ড টু ব্যাক। এটা নিয়ে আমি আরেকটু বলবো আপনাদেরকে কিভাবে, আমি একটু দেখাই, এইদিকে দেখাই। যেহেতু অ্যারেঞ্জটা নিয়ে বললাম আরেকটু বলি। এখানে দেখেন একটা শেপ নিলাম, এই শেপটার কালার দিচ্ছি হচ্ছে ব্লু। ওকে, সো এখানে আরেকটা শেপ নিই, এই শেপটার কালার দিয়ে হচ্ছে কি এটা। ওকে, আচ্ছা এখানে আরেকটা শেপ নিই, এই শেপটার কালার দিয়ে হচ্ছে এইটা। দেখেন তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের শেপ নিলাম, আরেকটাও নিতে পারি চাইলে। এখানে নিলাম, শেপ নিতে তো আর কোনো সমস্যা নাই, তাই না? এটা নিলাম। সো এখানে চারটা ডিফারেন্ট কালারের শেপ আছে না? কোন শেপটা আপনাদের মনে হচ্ছে সবার উপরে আছে? ব্লু কালারটা, অরেঞ্জ নাকি পিঙ্ক নাকি আপনাদের লাইট ব্লু, কোনটা? এটা কি বলে? ডিপ ব্লুটা। ডিপ ব্লুটা। ডিপ ব্লুটা সবার উপরে আছে, আর সবার নিচে আছে কে? স্কাই ব্লুটা, রাইট? স্কাই ব্লু বলবো না, এটা একটা মানে লাইট ব্লু, রাইট? তো এখন সাউন্ড আসতেছে, আপনারা একটু একটু মিউটে রাখেন। এখন আমি যদি এই শেপটাকে, অর্থাৎ এই সবার উপরের শেপটাকে যদি সবার নিচে নিতে চাই, তাহলে কি করতে পারবো? রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিলে ও সবার শেষে চলে যাবে। ওকে, আবার যদি আমি মনে করি যে না, আমি সবার শেষে রাখবো না, আমি সবার শেষে যে শেপটা আছে, এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার শেষে ব্লু শেপটা আছে, তাহলে ব্লু শেপটাকে যদি আমি চাই সবার উপরে নিয়ে আসতে, তাহলে অবশ্যই ব্লু শেপটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তাহলে ও আবার সবার উপরে চলে আসবে। এখন যদি মনে করেন এই ব্লু শেপটাকে আপনি সবার উপরে নিয়ে আসবেন, তাহলে কি করবেন? ব্লু শেপটাকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, দেখেন সবার সামনে চলে আসলো। বুঝাইতে পারছি? কিন্তু এখন কি চাচ্ছি যে এই ব্লু শেপটা শুধুমাত্র এই ব্লু শেপটার নিচে যাবে, বাকি দুইটার নিচে যাবে না। তখন কি করতে হবে আমাকে? রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড মানে কি এক ধাপ আগে আসবে, আর সেন্ড ব্যাকওয়ার্ড মানে কি এক ধাপ নিচে যাবে। আমি যদি সেন্ড ব্যাকওয়ার্ড করি তাহলে কার নিচে গেল? একটা ধাপ নিচে গেল। বুঝাইতে পারছি? আবার যদি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করি তাহলে আরেকটা ধাপ নিচে গেল। বুঝাইতে পারছি? আবার যদি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করি তাহলে আরেকটা ধাপ নিচে গেল। অর্থাৎ আমি একটা ধাপে 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 নিচে নিয়ে যাইতে পারবো। আবার তাহলে ঠিক একটা ধাপে 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 উপরে নিয়ে আসতে পারবো। তাহলে আবার কি করব? রাইট ক্লিক, আমি কাকে সিলেক্ট করছি? এই ব্লু শেপটাকে সবার উপরে নিয়ে আসবো, কিন্তু একটা ধাপে। আগে কার উপরে নিয়ে আসবো? আগে এইটার উপরে নিয়ে আসবো, তারপরে এইটার উপরে, তারপরে এইটার উপরে নিয়ে আসবো। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট না, হবে ব্রিং ফরওয়ার্ড, তাহলে একটা ধাপ আগে আসলো। আবার রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফরওয়ার্ড, আরেকটা ধাপে আগে আসলো। আবার রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড, তাহলে আরেকটা ধাপ আগে আসলো। তাহলে একটা ধাপে ধাপে আগে নিতে পারবো বা আমি ধাপে ধাপে পিছাইতে পারবো। বুঝাইতে পারছি? কিন্তু এইভাবে করতে গেলে আপনার সকাল সন্ধ্যা রাত শেষ হয়ে যাবে। সো আপনাকে কি করতে হবে? অবশ্যই একটা শর্টকাট কি ইউজ করতে হবে, সেটা কি বলেন তো? আপনি কন্ট্রোল আর হচ্ছে অল্টার, আর হচ্ছে আপনি ইউজ করবেন এটাকে কি বলে? ওপেনিং থার্ড ব্র্যাকেট। ওপেনিং থার্ড ব্র্যাকেট বুঝেন? ওপেনিং থার্ড ব্র্যাকেট কি? জি না। বুঝেন না, তাই না? আমি দেখাচ্ছি, দাঁড়ান। আমি যদি রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাই, দেখেন এখানে শর্টকাট কি দেওয়া আছে না? কি দেওয়া আছে? সবার প্রথমে নিয়ে আসতে গেলে কোনটাকে? শিফট কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা সরি, এখানে একটু ভুল লিখছি, এখানে অল্টার না, অল্টারটা হবে না। এখানে একটু খেয়াল করেন, আমি যদি এখানে যে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাই, আমার সবার প্রথমে নিয়ে আসতে গেলে কোনটা কি ইউজ করতে হবে? শিফট কন্ট্রোল আর ক্লোজিং থার্ড ব্র্যাকেট। অর্থাৎ আমি যদি কিবোর্ডটা এখানে অন করি, দেখেন এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে কি অল্টার, আর এটা হচ্ছে কি ক্লোজিং থার্ড ব্র্যাকেট। দেখাইতে পারছি আমি আপনাকে?
মানে আপনি কি দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। কন্ট্রোল অল্টার ক্লোজিং থার্ড ব্র্যাকেট আর কন্ট্রোল অল্টার ওপেনিং থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ওপেনিং থার্ড ব্র্যাকেট, বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা কি ছিল? কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট। তাইলে আমি যদি এখন এটাকে সবার উপরে নিয়ে আসতে চাই তাহলে কি করব? এটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিতে হবে নাকি নাকি কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিতে হবে? কন্ট্রোল ক্লোজিং। ভাইয়া আবার একটু বলেন। কি সব মানে আউট হয়ে যাচ্ছে ব্রেন থেকে নাকি? জি না, একটু আর কি ঝামেলা হচ্ছে। একটু বলেন প্লিজ। আমি যদি এটাকে ডিলিট করি, কন্ট্রোল এখানে লিখি, দাঁড়ান, একটু খেয়াল করেন, আমি এই শেপটা সবার নিচে আছে না, জি আমি এটাকে সবার উপরে নিয়ে আসতে চাচ্ছি, এটাকে আমি সবার উপরে নিয়ে আসতে চাচ্ছি, যেহেতু এই সবার নিচে আছে একে সবার উপরে নিয়ে আসবো, তাহলে আমি এখন একটা শর্টকাট কি ইউজ করব, কিবোর্ড প্রেস করে। তাহলে আমাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এইভাবে যে নিয়ে আসতে হবে না, আমি কি করব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আর ক্লোজিং থার্ড ব্র্যাকেট যদি প্রেস করি ও সবার উপরে চলে আসবে, বুঝাইতে পারছি? আর যদি আমি সবার নিচে নিয়ে যাইতে চাই তাহলে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করব, তাহলে ও সবার শেষে চলে যাবে। ক্লোজিং থার্ড ব্র্যাকেট দেখতে কেমন? ক্লোজিং থার্ড ব্র্যাকেট দেখতে হচ্ছে এইরকম, বুঝাইতে পারছি? দেখেন এইরকম দেখতে, এটা হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট। আর ওপেনিং থার্ড ব্র্যাকেট কখন দিব? যখন আমি সবার উপরে নিয়ে আসবো, নাকি সবার শেষে নিয়ে যাব? নিচে শেষে, সবার শেষে, তখন ওপেনিংটা, আর যখন সবার উপরে নিয়ে আসবো তখন ক্লোজিংটা। জি, আর যখন ধাপে ধাপে নিব তখন কি করব? তখন জাস্ট এই শিফটটাকে আর ধরবো না, তখন শুধু কন্ট্রোল আর ওপেনিং থার্ড ব্র্যাকেট আর ক্লোজিং থার্ড ব্র্যাকেটকে ইউজ করব, বুঝাইতে পারছি? যদি একে ধরে কন্ট্রোল দিয়ে আপনি ওপেনিং থার্ড ব্র্যাকেট দেন তাহলে কি হবে? ও কিন্তু নিচে যাবে, আর যদি ক্লোজিংটা দেন তাহলে ও কি আসবে? সবার আস্তে আস্তে একটা ধাপ করে উপরে আসতে থাকবে, উপরে আসবে। বুঝাইতে পারছি? তো এই জিনিসটা হচ্ছে অ্যারেঞ্জ, এই জিনিসটার কাজ হচ্ছে অ্যারেঞ্জের এই কাজগুলা, বুঝাইতে পারছি তো? এখন খেয়াল করেন, আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন কি যে আমি ওই শেপটাকে কিভাবে নিচে নিলাম, বুঝাইতে পারছি ব্যাকগ্রাউন্ডটাকে? জি ভাইয়া। আচ্ছা, এখন আসবেন লক আনলকের ব্যাপারে, একটু পরে আসি লক আনলকের ব্যাপারে। এখানে আরেকটা শেপ লাগবে না আমার, এটা কি এই লেখাগুলার পরে আছে না? জি আমরা নিচের থেকে উপরে উঠব। আপনি যদি উপরের থেকে নিচের অংশ করেন তাহলে আপনার বেশি কষ্ট হবে নাকি নিচের থেকে উপরে উঠতে গেলে বেশি কষ্ট হবে, কোনটা? কিভাবে বলবো? কিভাবে বলবেন? আপনি যদি একটা বিল্ডিং এ সিঁড়ি দিয়ে উপরে ওঠেন আপনার কষ্ট বেশি হয় না? হ্যাঁ আর সিঁড়ি দিয়ে যদি নামেন তাহলে কষ্ট কম হয় না? জি আর ডিজাইনের ক্ষেত্রে সম্পূর্ণ এটা ভিন্ন। আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কাজটা আগে করে আসেন তাহলে ফ্রন্টের কাজ করতে গেলে আপনার বেশি ঝামেলা হবে না, বুঝাইতে পারছি? যেমন আমার পিছনে একটা কি ছিল, হোয়াইট শেপ ছিল সবার পিছনে, আমি শেপটা দিয়ে দিছি। এখানে আমার যে ইমেজটা ছিল এই অংশটুকুর মধ্যে ব্যাকগ্রাউন্ড আকারে কি ছিল, এই ইমেজটা ছিল, এটার কাজ আমি করছি। এই ইমেজটার উপরেই তো লেখাটা, নাকি লেখাটার উপরে ইমেজ, কোনটা? ইমেজটার উপরে লেখাটা। ইমেজটার উপরে লেখাটা, আমি ব্যাকগ্রাউন্ডের কাজটা করছি। আচ্ছা, জি তাহলে এই জায়গায় লেখাগুলা কার? এই শেপটা, এখানে একটা শেপ দেখতে পাচ্ছেন একটা অন্যরকম কালারের, হ্যাঁ তো এই শেপটার উপরে কি লেখা না শেপটার নিচে লেখা? মানে লেখাগুলা সেটার উপরে লেখাগুলো আছে। উপরে লেখাগুলো আছে, তাহলে আমি আগে শেপের কাজ করব না লেখাগুলোর কাজ করব? আগে শেপেরটা করবো। শেপের কাজটা করব, গুড। তো এখান থেকে শেপে যে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি না? আচ্ছা, এই শেপটার কালার অ্যাকুরেটলি এই কালারের মতো হইতে হবে, তাহলে কি করব, আই ড্রপার টুলে যাব, যে এই শেপটা কিন্তু আগে সিলেক্ট করে নিতে হবে, অবশ্যই শেপটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আই ড্রপার টুলে যে কালারটা নেবেন ওইটার উপরে জাস্ট ক্লিক করলে ওই কালারটা এখানে অটোমেটিক চলে আসবে, বুঝাইতে পারছি? জি বলেন। হ্যাঁ, ধরেন আমার এরকম আমি কোনো কপি করতেছি না, আমি নিজে থেকে বাইরে তৈরি করতেছি, তখন আমার এরকম একটা কালার তো লাগবে, তখন আমি কালারটা করতে হবে। তখন আপনি এই শেপটাকে সিলেক্ট করবেন, আপনি এখান থেকে অনেকগুলো কালার বাই ডিফল্ট পাবেন, তাও যদি আপনার না পোষায় তাহলে আপনি শেপটাকে সিলেক্ট করে এখানে ফিল কালারে যাবেন,
এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে আপনি এখান থেকে এই কালার এই কালার এই কালার যেটা আপনি ইচ্ছা সেটাই দিতে পারবেন। আবার এখান থেকে এটা না আপনি চাচ্ছেন এটা দিতে, তাহলে এই কালারটা দিতে, এটা দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। কিন্তু আমরা চাচ্ছি কি এটাকে সেম টু সেম কপি করতে, বুঝাইতে পারছি? জি জি। তাহলে আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটাই নিয়ে নিলাম এখানে। এখন খেয়াল করে দেখতে হবে, খুব জিনিসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি যদি একটু জুম করি, জুম না করলে এই জিনিসগুলো ধরা পড়বে না। দেখেন তো এই ইমেজটা কি, এই শেপটা ইমেজটার উপরে চলে আসছে না? জি। এই শেপটা এই ইমেজটার উপরে চলে আসছে না, উপরে চলে আসে নাই? উপরে চলে আসছে। চলে আসছে। কিন্তু এখানে দেখেন তো এই ইমেজটা কিন্তু উপরে ছিল, শেপটা কি উপরে ছিল? ইমেজটা উপরে ছিল। তাইলে আমার শেপটা যেহেতু উপরে আসছে, তাহলে আমি শেপকে কি করব, সিলেক্ট করব, কন্ট্রোল কি প্রেস করব বলেন তো? ওপেনিং থার্ড ব্র্যাকেট। তাহলে এক ধাপ কিসে যাবে, সে নিচে যাবে। কন্ট্রোল শিফট না, কন্ট্রোল ওপেনিং থার্ড ঠিক আছে, ব্র্যাকেট। বুঝতে পারছি, তাহলে হ্যাঁ। এক ধাপ নিচে যাবে। এখন দেখেন তো নিচে গেছে না? কার নিচে গেছে? এখানে যে ব্ল্যাক শেপটা দেওয়া ছিল তার নিচে গেছে। তাহলে আবার এই শেপটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করি, তাহলে ও ইমেজটা নিচে চলে গেল। এখন কি আর দেখা যাচ্ছে এখানে? না। আচ্ছা, এমন কি করা যেত না আমরা যে সাইজটা ওই ইমেজ পর্যন্তই রাখতাম? হ্যাঁ করা যেত, কিন্তু আমি অত প্যারা নিব কেন? আমি অত সাইজ করতে যাব কেন? আমার দরকার আছে? আমি এইভাবে অ্যাকুরেট সাইজ করতে গেলে আমার যে সময়টা যাবে, এই সময়টা আমার নষ্ট হবে না? জি। কথা বুঝতে পারছেন? তা আপনি চাইলে ওই অ্যাকুরেট সাইজ নিয়েও করতে পারবেন, কোনো ব্যাপার নেই। এটা একটু ছোট রাখি। আচ্ছা, নিচে আরেকটা শেপ আছে না আমার এই কালারের, সেই শেপটা আমি নিয়ে নিব এখানে। নিয়ে নিছি, এখান থেকে আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, নিয়ে নেওয়ার পরে এই শেপটাকে অ্যাকুরেটলি সাইজে নিয়ে আসি, আর্টবোর্ডের যে সাইজটা এখানে ছিল। অবশ্যই জুম করে করে কাজ করবেন কিন্তু। দেখছেন, সেটা নিয়ে নিলাম না? এই শেপটা কি আমার এইটার মেজারমেন্টে আছে? দেখেন আপনাদের কিন্তু অনেক সময় এরকম চলে আসতে পারে, তখন কি করবেন? আর কোনোটাতেই কাজ করতেছে না, শুধু এই শেপটা ছাড়া। দেখছেন? তখন জি। জাস্ট যে কোনো জায়গায় ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, যে কোনো জায়গায় ডাবল ক্লিক করবেন, যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলে আবার ওইটা চলে যাবে। তো এই শেপটাকে নিয়ে আসেন তো এখানে, যে অ্যাকুরেটলি ওইটার সাইজে আছে কিনা। আছে ওখানে? নাই। এটা একটু ছোট না। করতে হবে না? এটার অ্যাকুরেট সাইজে নেন, নিয়েছেন। এবার এটাকে আবার এখানে নিয়ে চলে আসেন। আসছে না? জি বুঝাইতে পারছি এতটুকু অংশ? জি। জি এখন আমার কি দরকার? এখানে এই ইমেজটাকে দরকার, রাইট? সো এটা একটা কিসের মধ্যে আছে? সার্কেলে আছে। আর এই ইমেজটার পিছনের সাইডটা কি কালারে আছে? হোয়াইট। তার মানে ইমেজটার পিছনে কি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আছে? দেওয়াল, সিনেমা হল বা কোনো কিছু কি আছে এখানে? নাই। তার মানে এটা না। পিএনজি আকার আছে ইমেজটা। তাহলে আমি পিএনজি ইমেজ কোথা থেকে নেব? এখানে একটা সাইট আছে, কিস পিএনজি। এখানে যে লেখেন হচ্ছে আপনি মেন লিখে ক্লিক করেন তো, দেখেন তো আসে কিনা। এরকম ফ্রি কিছু পিএনজি আমরা পাবো। আমি আমার নিজের পিককে পিএনজি করব কিভাবে? এটা ফটোশপে করতে হবে। আমার পিকচার জি জি, এটা অবশ্যই ফটোশপে করতে হবে। পিএনজি করা আমি শেখাবো আপনাদেরকে। যখন ফটোশপে যাব তখন পিএনজি করতে পারবেন। বুঝতে পারছেন? জি সো এখান থেকে আমরা এই সাইটটাতে চলে যাব, cleanpng.com এ যাবেন। যে এখান থেকে আপনারা এটাও দিয়ে দিই, তাই না? এই সাইটটাকেও দিয়ে দিই আপনাদের ওখানে, কমেন্ট করে দিই। তাহলে পরে আপনারা বলবেন যে ভাইয়া এটা তো খুঁজে পাইতেছি না, কি হইলো? আমি দিয়ে দিলাম এটা। না ভাই, আমরা এত এত কি মানে অলস চালাক? না যে খুঁজে পাবো না। খুঁজে পাবেন না? আচ্ছা, কই গেল যেন একটা মানুষের ছবি দেখলাম না? কই ছিল লোকটা, কই গেল? এই যে তো এই পিএনজিটাকে আমি নিয়ে আসবো, দেখছেন? এই লোকটাকে আমি কি করব এখন? নিয়ে আসবো। তো আমি কি করব? এখান থেকে যে আমি এই ইমেজটাকে ডাউনলোড করব না? হ্যাঁ। এই দেখেন ফ্রি ডাউনলোড লেখা আছে, দেখছেন? তো এখান থেকে যে আপনি ফ্রি ডাউনলোড করবেন।
কি বলে, আর ইউ এ রোবট? হ্যাঁ আমি তো রোবট। ট্যাক্সি আর কই, ট্যাক্সি কই, ট্যাক্সি খুঁজেন। আর নাই, ওটা তো গাড়ি, অন্য গাড়ি, ট্যাক্সি। কই ডাউনলোড হয় কই? এই যে ডাউনলোড হয়েছে, বুঝতে পারছেন? দেখেন কিস পিএনজি এখন হয়ে গেছে ক্লিন পিএনজি। আচ্ছা যাই হোক, সো আপনি ইমেজটাকে এখানে নিয়ে আসলেন না, দেখেন ইমেজটা কিন্তু ডাউনলোড করতে পারছি, এবং ইমেজটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ট্রান্সপারেন্ট। দেখবেন আমি দেখাচ্ছি একটু পরে, ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট। ডাউনলোড হবে, এত টাইম লাগে কেন? তো আপনারা ফন্ট কিভাবে ইনস্টল করবেন এটা তো শিখতে পারছেন। জি আর্টবোর্ডে কিভাবে সাইজ নেবেন এটা তো শিখতে পাচ্ছেন। জি আচ্ছা, কিভাবে অ্যারেঞ্জ করবেন, অর্থাৎ কোন শেপকে উপরে নিচে, একটা শেপের উপরে বা একটা শেপের নিচে নিয়ে যাবেন এটা তো শিখতে পারছেন। জি কিভাবে ইমেজটাকে প্লেস করবেন আপনার ডিজাইনে সেটা তো শিখতে পারছেন। জি ইমেজটাকে কিভাবে ক্রপ করবেন অর্থাৎ ক্লিপিং মাস্ক করবেন সেটা তো শিখতে পারছেন। জি কিভাবে আপনি একটা শেপের কালার বাই ডিফল্ট আরেকটা শেপে নিতে পারবেন এটা তো শিখতে পারছেন। জি তাহলে অনেকগুলো জিনিস কিন্তু আজকে শিখছেন। কালার একটা জি আর্টবোর্ড জি, জি। আর্টবোর্ড টুলও কিন্তু শিখছেন আপনারা। হ্যাঁ আচ্ছা বাকিরা মনে হয় শেখে নাই, বুঝছেন, এই জন্য কেউ রিপ্লে করতেছে না। আমি সবকিছু আমরা শিখছি। শিখছেন আপনারা? কয়জন আছে ক্লাসে? ফেরদৌসি আছে, ইয়াসিন আছে, রোশনি আছে, হারুনর আছে, আর এটা কে? ও আমাদের সিয়ার, সুরভি, সুমাইয়া। দেখছেন সিয়ার আজকে ক্লাসে লেট করে আসছে। তো এখন কি করব, আমি ইমেজটাকে নিয়ে আসি এখানে, ফাইল থেকে কোথায় যাব, প্লেসে যাব, প্লেস থেকে কোথায় যাব, ডাউনলোডে যাব। কই সেই ইমেজ কই? এই যে দেখছেন ইমেজটা। এখন একে নিয়ে আসে আপনি প্লেস করেন, দেখবেন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে অটোমেটিক্যালি ওই কালারটাই নেবে। দেখেন এর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ওইটা নিছে না? জি তার মানে এটা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে পিএনজি। পিএনজি ইমেজ। বুঝাইতে পারছি? ইমেজটাকে কিন্তু এমবেড করলাম। আমরা এত বড় ইমেজ কেন নিয়েছি? আমি বলতেছি ইমেজটা তো পাইছি এটা, তা কি করব বলেন? এখন একে ছোট করে নিতে হবে। আমার পাসপোর্ট সাইজ ছবি লাগবে আমাদের। হ্যাঁ পাসপোর্ট সাইজ ছবি তো লাগবে, কিন্তু এখন আমি পাসপোর্ট সাইজ ছবি কই পাবো? এত বড় ছবি নিয়ে আসছি, একে ছোট করে ফেলি। দেখেন কি করি আগে, দেখেন না। দেখেন আরেকটু ছোট করি। ছোট করার সময় অবশ্যই শিফট প্রেস করে ছোট করবেন, কিন্তু শিফট কিবোর্ডে শিফট প্রেস করে ছোট করবেন। এটা কি আগের দিন বলছিলাম আমি? কি জানি, আমার খেয়াল নাই, তবে আমি জানি। খেয়াল নাই, জানেন না? দেখেন ফাইল থেকে প্লেসে যেয়ে আমি একটা ইমেজ নিয়ে আসি, ধরেন সাপোজ এই ইমেজটাকে নিয়ে আসি। সেইটা এই ইমেজটাকে নিয়ে এসে আমি যদি এখানে এমবেড করি, এখন আমি যদি শিফট না প্রেস করে ইমেজটাকে বড় করার চেষ্টা করি, তাহলে দেখেন তো ইমেজটা কি নষ্ট হয়ে যাচ্ছে না? কেমন লম্বাটা হয়ে গেল না? এখন এখন কেমন হারাই ফেলতেছে। গুড। সো এখন আমি যদি একে শিফট প্রেস করে যদি আমি একে বড় করি, তাহলে এর রেশিও অনুযায়ী কি হবে? বড় হবে। কথা বুঝতে পারছেন? তো ইমেজ ছোট বড় করার ক্ষেত্রে শুধুমাত্র রেশিওটা মেইনটেইন করার জন্য আমাদেরকে শিফট প্রেস করে কাজ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু না। আমি যখন নিউজ পেপার ডিজাইন করবেন তখন কিন্তু এই ধরনের অনেকগুলা কনসেপ্ট মাথায় না রাখলেও হবে, তখন অনেক সময় ইমেজটাকে টেনে বড় করতে হয়। তো এটা ক্ষেত্র বিশেষে আমি দেখাবো, কিন্তু এখন থেকে আপনারা যখন ইমেজকে বড় করবেন তখন অবশ্যই যেন কিবোর্ডের শিফট অপশনটা ক্লিক করে ধরেই বড় করবেন, শিফট অপশন ক্লিক করে ধরেই ছোট করবেন। বুঝাইতে পারছি? এখন এই ইমেজটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার পিছনের যে শেপটা আছে ওই শেপ অনুযায়ী ইমেজটাকে আমি কি করব? ক্রপ করব। শেপটা কিসে আছে দেখেন তো? হোয়াইটে একটা সার্কেল ইলিপস আছে। তাহলে আমি কিভাবে নিয়ে আসবো? আমি অবশ্যই এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের এখান থেকে অবশ্যই ইলিপস টুলটাকে সিলেক্ট করব, করে ঠিক এখানে ধরে আমি একটা শেপ এইভাবে ড্র করব, রাইট? এখন আমি যদি শিফট প্রেস করে ধরি তাহলে অবশ্যই কি হবে? সার্কেল হবে। কি হবে? সার্কেল হবে। কিন্তু সার্কেলটা দেখেন তো একটা কর্নার থেকে আসতেছে না? হ্যাঁ।
আবার খেয়াল করেন, আমি যদি কালারটা ভিন্ন একটা কালার দিই, তাহলে দেখেন তো সার্কেলটা একটা কর্নার থেকে আসতেছে না, জি মাঝখান থেকে কি আসতেছে? না বাকিরা কি বুঝতে পারছেন যে আমি কি বুঝাইতে যাচ্ছি? জি বুঝতে পারতেছি। দেখেন এটা কিন্তু একটা কর্নার থেকে আসতেছে, এই উপরের থেকে আসতেছে, দেখতেছেন না? এই দিক থেকে নিলে দেখেন লেফট সাইড হুম। থেকে আসতেছে, কিন্তু সেন্টার থেকে কি আসতেছে? জি না তাহলে কি যেন একটা ভুল হয়ে যাচ্ছে না? সেন্টার থেকে কিভাবে নিব তাইলে? আচ্ছা খেয়াল করেন, সো সেন্টার থেকে নিতে গেলে আমি ধরেন এই সেন্টারটা থেকে নিতে যাচ্ছি, এটা আমার সেন্টার, ওকে, বা এইটা আমার সেন্টার। সেন্টার থেকে নিতে গেলে অবশ্যই আপনি অল্টার প্রেস করবেন। কোনটা প্রেস করবেন? অল্টার প্রেস করে শিফট প্রেস করবেন, করে যদি এখন টান দেন তাহলে দেখেন সেন্টার থেকেও আসতেছে, সেন্টার থেকে, দেখছেন? জি সার্কেল সেন্টার থেকে হচ্ছে, শিফট ছেড়ে দিবেন ও ইলিপস হবে সেন্টার থেকে। ইলিপস হবে কোন অংশ থেকে? সেন্টার থেকে। আর শিফট প্রেস করলে কি হবে? সার্কেল হবে। বুঝাইতে পারছি তো? জি জি তাহলে অন্যান্য শেপের ক্ষেত্রে কি এর ব্যতিক্রম হওয়ার কথা? না আপনার সাথে হচ্ছে এরকম তাহলে হবে। আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, আমি যদি অল্টার প্রেস করে যদি এখন রেক্ট্যাঙ্গেল আঁকাই তাহলে ও কি হচ্ছে? সেন্টার থেকে হচ্ছে। জি শিফট না, প্রেস করলে কি হবে? স্কয়ার হচ্ছে। দেখেন তো সেন্টার থেকে হচ্ছে না? সেন্টার থেকে হ্যাঁ। চারিদিকে বাড়তেছে না সে? বুঝাইতে পারছি তো নাকি? সো আমি এখান থেকে একটা কি নিলাম, ইলিপস টুল নিয়ে এর নাকের উপরে ধরি, ধরে অল্টার প্রেস করি, করে এইভাবে টেনে বড় করি। দেখেন তো আমার একটা শেপ আসছে না, হোয়াইট? হ্যাঁ এটার কালার আপনি হোয়াইট দেন, দিয়ে এটার অপেসিটি একটু কমাই দেন, এই শেপের অপেসিটি একটু কমিয়ে দেন, তাহলে আপনি পিছনে যেটা আছে সেটা দেখতে পাবেন, তাই না? হ্যাঁ অপেসিটি কমানোর অর্থ কি? যে পিছনে যেটা আছে ওইটা আপনি দেখতে পাবেন। এটা যদি অপেসিটি বেশি থাকতো, 100% থাকতো, দেখতে পারতাম না। তো আমি যদি এই শেপটার যদি অপেসিটি একটু কমিয়ে দিই তাহলে আমি পিছনে যেটা আছে ওইটা দেখতে পাচ্ছি, এবং আমার শেপটা কিন্তু এই বরাবর ছিল, বাট এটা বড় হয়ে গেছে না? লেগে ছোট করতে হবে। কোন অংশ থেকে জি ছোট করতে হবে? এই সাইডটা থেকে। তাহলে অবশ্যই শিফট প্রেস করে এটাকে ধরে ছোট করেন। হয়েছে ছোট? হ্যাঁ একটু উপরে উঠবে, আমি উপরে উঠাই দিলাম। কিবোর্ডের ওই যে ডিরেকশন কির আপ কিটাতে ক্লিক করে, অর্থাৎ চারটা ডিরেকশন কি উপরেরটাতে ক্লিক করে একে একটু উপরে উঠে দিলাম। এখন এই শেপটার মধ্যে এই লোকটাকে নিতে হবে না আমার? জি আবার এই এই লোকের ব্যাকগ্রাউন্ডেও তো এই হোয়াইটটা হইতে হবে নাকি? মানে জি ভিডিওকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হইতে হবে না? হ্যাঁ 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 জি তাহলে আমি কি করব, আমি এই শেপটার আরেকটা কপি করব। তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়, বুঝাইতে পারছি? জি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হয়। নেক্সট ক্লিয়ার? জি এখন আপনি এটাকেও দেখেন অপেসিটি 40% আছে, এটাকে 100% করবেন। আচ্ছা এটাকে ধরে এই শেপটাকে 100% করেন, করে এই শেপটাকে ধরেন, এই ইমেজটাকে ধরেন। আচ্ছা ক্লিপিং মাস্ক করতে গেলে শেপ সবসময় উপরে থাকবে আর ইমেজ সবসময় নিচে থাকবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে শেপ কোথায় থাকতে হবে? ইমেজের উপরে থাকতে হবে, আর ইমেজটা অবশ্যই শেপের নিচে থাকতে হবে ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে। একটু আগে যেটা করছিলাম আমরা, ওই যে জি হ্যাঁ নেচারের যে ছবিটা দেওয়ার জন্য। সো এই শেপটাকে সিলেক্ট করেন, শিফট প্রেস করে ইমেজটাকে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক করেন। এখন ও কি এইটার ভিতরে চলে আসছে না? জি আসছে না? হ্যাঁ এখন ওকে এখান থেকে নিয়ে যান, এই সোজাসুজি নিয়ে যান, এখানে বসান। বসাইছেন? এখন আমি যে বলছিলাম যে এর কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট হইতে হবে এটার মতো, তাহলে আমার কি করতে হবে? এই যে হোয়াইটটা রাখলাম আমি, এটা আমার এখানে নিয়ে যেতে হবে না? জি নিয়ে আসলে কি দাঁড়াইলো? যে ওই ইমেজের উপরে চলে গেছে, তাহলে ওকে ইমেজের নিচে নিতে হবে। কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করতে হবে, তাহলে ইমেজের নিচে চলে গেল। জি বুঝাইতে পারছি না পারি নাই? জি ভাইয়া তো এখন কি সেম এই জিনিসটা আমার এখানে আসছে? হ্যাঁ আচ্ছা গুড। সো এখন মোটামুটি আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। এখন আমার এখানে কি করতে হবে? টেক্সট নিতে হবে। তাহলে টেক্সট আমি নিব কিভাবে? আমি এখান থেকে টেক্সট টুলে যাব, টেক্সট টুল, যে এখানে জাস্ট একটা ক্লিক করব, করলে কি লেখা আসছে? লরেম ইপসাম। এখানে আমি নামটা লিখবো, কি লিখবো? ALEX, অ্যালেক্স, স্পেস MAC
INTOSH লিখছি অ্যালেক্স ম্যাকিনটোশ নাকি ম্যাকিনটোশ আচ্ছা যাই হোক ম্যাকিনটশ। ম্যাকিনটোশ ওই যে ম্যাডাম বলে দিল দেখছেন আচ্ছা এটাকে আমি সিলেক্ট করলাম এখন ফন্ট কিন্তু ওরা আমাকে দুইটা সাজেস্ট করছিল দুইটা আমি ইনস্টলও করছি নাকি জি কোন দুইটা করছিল দেখে আসি একটা করছিল মনস্ট্রেট আর একটা হচ্ছে ফাইরাসান্স এটাকে আপনি কপি করেন এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন করে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যান এখন এইটাতেও কিন্তু সেই সেম ফন্টটাই আমার ইউজ করতে হবে নাকি আমি তো জাস্ট এখান থেকে টেক্সট টুল দিয়ে টেক্সটটা লিখলাম কিন্তু এখানে ফন্ট কিন্তু বাই ডিফল্ট ওইটা নাই আমাকে নিয়ে আসতে হবে তাহলে কিভাবে নিয়ে আসবো আমি এখানে উইন্ডোতে যাব উইন্ডো থেকে এখানে নিচে যাবেন নিচে গেলে দেখবেন টাইপ করে একটা অপশন আছে এই দেখেন টাইপ দেখছেন টাইপ থেকে কোথায় যাবেন ক্যারেক্টারে ক্লিক করবেন করলে এটা আপনার এখানে এইভাবে থাকবে এইভাবে চলে আসবে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এইভাবে আসবে বুঝাইতে পারছি আবার দেখাই আরেকটা বার দেখান। এটা কিন্তু নাই আমার এখানে এখন ওকে সো টাইপটা যেহেতু আমার এখানে নাই তো আমি কি করব আমার যেহেতু ফন্টটা দিতে হবে তার মানে টাইপ অপশনটাকে নিয়ে আসতে হবে সো উইন্ডো থেকে আপনি এখানে চলে যাবেন টাইপ ওকে সো টাইপে যে এখানে কি দেখাচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টারের উপরে ক্লিক করুন তাহলে এই জিনিসটা আমার এখানে কি হলো চলে আসলো এইভাবে থাকবে কিভাবে এমন থাকবে না হয়- হ্যাঁ, জি এমন না হয় যে এটা ডান পাশে থাকে এরকম একটা আলাদা না 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 মানে বাই text ডিফল্ট গেলে এরকম থাকে। না বাই ডিফল্ট অনেক সময় থাকে না উইন্ডো থেকে নিয়ে আসতে হয় বুঝাইতে পারছি জি জি সো এখানে দেখেন ক্যারেক্টারটা আমি নিয়ে আসলাম আবার দেখাই উইন্ডো থেকে টাইপ টাইপ থেকে ক্যারেক্টার এটা যদি ভুলবশত আপনি কেটেও দিয়ে থাকেন তাও ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি উইন্ডোতে যাবেন এখান থেকে টাইপে যাবেন টাইপ থেকে এই ক্যারেক্টারটাকে নিয়ে আসবেন এখানে আমি নিয়ে আসছি না আসি নাই আসছে। সাবিনা ইয়াসমিন এখন আসলো ক্লাসে সো এখন দেখেন আমি কিন্তু টাইপটাকে নিয়ে আসছি সো এখন এই টেক্সটটাকে আপনি সিলেক্ট করেন আমার এখানে সেই ফন্ট নেমটা কি ছিল আমি ওখান থেকে কপি করে নিয়ে আসছি এখানে পেস্ট করি মনস্ট্রেট দেখছেন So, এটা থেকে আপনি এই ফন্ট রেগুলারটা রাখেন রেগুলারটা আচ্ছা রাখলাম রেগুলারটাই মনে হচ্ছে মিলে যাবে দেখি তারপরে অথবা আপনি রেগুলার থেকে আপনি এখান থেকে মিডিয়ামটাকে নিতে পারেন সেমি বোল্ডটাকে নেন সেমি বোল্ড বোল্ডটাকে সিলেক্ট করেন করছেন এখন ফন্টটাকে ধরে এখানে নিয়ে আসেন এর উপরে জুম করেন নিয়ে এসে অ্যাকুরেট সাইজটাই কিন্তু নিতে হবে নিয়ে আপনি জাস্ট এইটাকে নিয়ে আসার পরে অবশ্যই শিফট প্রেস করে এই কর্নারগুলো টেনে ধরে বড় করেন দেখেন তো হয়েছে না বড় আসছে হ্যাঁ কিন্তু অ্যাকুরেট সাইজ কি হয়েছে আমার জি ভাইয়া। হয় নাই কিন্তু Accurate size তো হয় আরেকটু নাই। কমবে আরেকটু কমবে দেখেন এখন অ্যাকুরেট সাইজ হয়েছে মেবি হয়েছে না হ্যাঁ কিন্তু এই সাইডে কি আরেকটু ফাঁকা করা এই পর্যন্ত আসছে কিন্তু এখানে আসে নাই তাই তো এখন এই ফন্টের এখানে এসে আপনি এই যে মনস্ট্রেট এখান থেকে ফন্ট দিলেন এখান থেকে আপনি বোল্ড থিন যেটা আপনার ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারবেন তো আমরা মিডিয়ামটা না বোল্ডটাকে রাখি বোল্ড ফন্টটাকে আমরা রাখলাম মনস্ট্রেটের এখন এটাকে টেনে এইদিকে নিয়ে আসতে হবে এটাকে কিন্তু এইভাবে টেনে বড় করলে হবে না এইভাবে টেনে বড় করা কিন্তু এখানে নাই বুঝাইতে পারছি এখানে কিন্তু এই সাইডে নিয়ে আসতে অন্য একটা অপশনে ক্লিক করে সেটা হচ্ছে এই ক্যারেক্টারটাকে যখন আপনি নিয়ে আসলেন উইন্ডো থেকে টাইপে যে ক্যারেক্টারটাকে যখন নিয়ে আসলেন এখানে অবশ্যই ক্লিক করবেন করে এখানে শো অপশনে ক্লিক করবেন করলে বাকি ফুল অপশনটা আপনার এখানে চলে আসবে অনেক সময় কি থাকে এটা হাইড করা থাকে তার মানে নিচের এই পোর্শনটা দেখা যায় না সো আপনি এখানে ক্লিক করবেন এই বারটাতে মেনু বারটাতে ক্লিক করে আপনি এখান থেকে শো অপশনে ক্লিক করবেন করলে আপনার এখানে শো অপশনটা চলে আসবে আসছে না এখন দেখেন এখানে VA একটা কথা লেখা আছে জি এটাকে যদি আপনি বাড়ান তাহলে দেখেন ফন্টটা আস্তে আস্তে ওইদিকে সরতেছে না কিন্তু ফন্টের সাইজ কি নষ্ট হচ্ছে জি না নষ্ট হচ্ছে না দেখেন এখন কি হলো অ্যাকুরেট ওর উপরে কিন্তু বসে গেল নাকি বসে নাই মোটামুটি ভাবে accurate। মোটামুটি ভাবে অ্যাকুরেট হয়েছে নাকি হয় নাই হ্যাঁ, হয়েছে। হয়েছে বুঝাইতে পারছি তাহলে এবার এই টাইপটাকে ধরে একে ধরে এই কর্নারে যে কোনো একটা জায়গায় রাখেন আমি এখানে রাখলাম বুঝাইতে পারছি সেটা আমার হয়ে গেল আরেকটা টেক্সট আমার কি লাগবে আবার এখানে টেক্সট তুলে যে এখানে লিখি কি লিখবো ওখানে THEBLEG তো legendary
ENDARY লিখছি। জি এটাকে আরো কমাইতে হবে না, তাহলে এই টাইপে ক্লিক করব, করে এখান থেকে ফন্ট সাইজটা কমাই দিব। কমাই দেওয়ার পরে কি লেখা আছে আরো এদিকে চেপে আছে না, তাহলে একে আরো এইভাবে চাপাই দিব। দেখেন অ্যাকুরেট হয়েছে না এখন? হ্যাঁ হয়েছে। হয়েছে, গুড। আচ্ছা নিচে আরেকটা দেখেন কি লেখা এখানে, ক্রিয়েটিভ ডিরেক্টর। আবার এখানে যাব শেপ টুলে, যেখানে লিখি এই সরি শেপ টুল কেন বললাম, টাইপ টুলে CREA। সবগুলা বড় হাতে লিখতে গেলে ক্যাপস লকে প্রেস করে রাখতে হয়, জানেন তো কিবোর্ডের ক্যাপস লকে। আচ্ছা CREA TIV ক্রিয়েটিভ DIRECTOR ডাইরেক্টর লিখছি। জি সেটাকে ধরে এখানে নিয়ে আসেন। দেখেন ফন্ট সাইজ কিন্তু তুলনামূলক সেম, তাই না? একটু ছোট মনে হয়। তাহলে এইভাবে টেনে একটু বড় করি, করছি। একে এবার এদিকে সরাই নিয়ে যান। 200 দিন তো দেখি কত আসে। 200 লেখেন, আর একটু বড় করতে হবে। তাহলে এখানে 220 লেখেন। আচ্ছা 220 হইল না, 230 লেখেন। 150 লেখা যাবে। তাহলে এখানে লেখেন 250। দেখেন 250 হয়েছে। হ্যাঁ এখন আমরা সবগুলোকে অ্যাকুরেটলি বসাইছি না এখানে? জি এটাকে শিফট প্রেস করে করে ধরে ধরে কিন্তু সিলেক্ট করতে হবে। করছি। জি করার পরে এটাকে ধরে এইভাবে নিয়ে যাব, নিয়ে যে এখানে ছেড়ে দিব। যে কালারটা কি দিয়ে দিব? হোয়াইট দিয়ে দিব। দেখেন তো এটা লেখা আসছে না? সেম জিনিসটা এখানে আসছে না আমাদের? জি তাহলে এটাকে ধরেন, এটাকে ধরেন, এটাকে ধরেন, ধরে মাঝখানে নিয়ে আসতে হবে এই শেপটার, বা পুরো আর্টবোর্ডটার মাঝখানে নিয়ে আসতে হবে, পুরো আর্টবোর্ডটার মাঝখানে। ওকে, তো পুরো আর্টবোর্ডটার মাঝখানে আনার জন্য আপনাদেরকে অবশ্যই উইন্ডোতে যে এখানে দেখবেন অ্যালাইন লেখা আছে, অ্যালাইন। কই অ্যালাইন কই দেখেন তো, এই দেখেন অ্যালাইন লেখা দেখছেন? কি লেখা? ALIGN অ্যালাইন, দেখছেন? অ্যালাইনটাতে ক্লিক করবেন, করলে এই জিনিসটা আপনাদের সামনে থাকবে, এইভাবে চলে আসবে। আবার দেখাই, উইন্ডো থেকে কি নিয়ে আসবেন? অ্যালাইনটাকে নিয়ে আসবেন। তাহলে অ্যালাইনটা আসলো, এসে জাস্ট এইটাতে ক্লিক করবেন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এই অ্যালাইনটা নিয়ে আমি আবার বোঝাবো, কিন্তু এই ক্লাসে না, পরবর্তী ক্লাসে। এখানে যতটুকু দরকার ততটুকু দেখাই। অ্যালাইন ইন সেন্টার, সেন্টার করতে পারছি না? পারছি। জি অবশ্যই এখান থেকে শো অপশন রাখবেন, মেনু থেকে নিয়ে একেই কর্নারে রেখে দেন, রেখে দিলাম। এখনো কিন্তু চলে আসছে আমার এখানে, বলেন। ওই যে ওর সময় আমরা একটা কাজ করি, তারপরে একটা জিনিস লিখলাম, তো সেটা ব্যাগে যাওয়ার ক্ষেত্রে তো আমরা রাইট বাটনে ক্লিক করে তারপর করি, কিন্তু কিবোর্ডে এটা কেন করে? কন্ট্রোল জেড, তাহলে ব্যাকে চলে Control? আসছে জেড। জেড হ্যাঁ, জেড ফর জুম, ওই জুমের জেড। জি জি এই যে কন্ট্রোল আর এই জেড প্রেস করতে হয়, তাহলে ও ব্যাকে যায়। ওকে, যেমন ধরেন আর কন্ট্রোল সামনে যেতে হলে কন্ট্রোল শিফট জেড। ধরেন এটাকে আমি ভুল করে এখানে নিয়ে চলে গেছি, আমার ভুল হয়ে গেছে। ভুল সংশোধন করবো কিভাবে? কন্ট্রোল জেড প্রেস করবো, তাহলে আমার এখানে আবার চলে আসবে। আনডু যাকে বলে আনডু, এই যে রাইট ক্লিক করে এখানে দেওয়া আছে আনডু, এখানে আসলাম, রাইট ক্লিক করে যদি আমি এখান থেকে আনডু মুভ করি তাহলে এখানে চলে আসবে। আর এখান থেকে যদি রেডও মুভ করি তাহলে আবার সে সেখানে চলে যাবে। তো আনডু করতে গেলে কি করতে হয়? কন্ট্রোল জেড প্রেস করতে হয়। আর রেডও করতে গেলে কন্ট্রোল শিফট জেড প্রেস করতে হয়। বুঝাইতে পারছি? জি আচ্ছা, এখানে আরেকটা কি ছিল দেখেন তো, শেপ ছিল না? তো আমি এই শেপটা নিয়ে আসবো, রেক্ট্যাঙ্গেল। এখান থেকে ধরে টেনে আমি এতটুকু একটা শেপ নিলাম। শেপের এখানে কি দিব? আমার শেপের এখানে কি কালার আছে এই মেয়েরা বলেন তো? সরি, বুঝি নাই। এই শেপটা যে দিব, এই শেপের এখানে কি কালার আছে বলেন? হোয়াইট কালার আছে। কি হোয়াইট কালার আছে। ফিল নাকি স্টোক, কোনটা? ফিল কালার ফিল কালার আছে। স্টোক কালার আছে। এটা কর্নার দিয়ে কালার না? হ্যাঁ, স্টোক কালার আছে। স্টোক কালার আছে। এই তো, কে বলছিল যেন ফিল কালার? না কেউ তো বলেনি, তাই না? আচ্ছা দেখেন, আমি বলছিলাম স্টোক কালার, আমি জানি না। এই যে স্টোক কালার, দেখেন এটা কিন্তু স্টোক কালার। এখানে কি কালার হবে? স্টোক কালার হবে। সো শেপটাকে সিলেক্ট করে আমি যদি এই সোয়াপে ক্লিক করি, সোয়াপ শেপটা আমার কোন কালারে আছে? ফিল কালারে আছে। ফিল কালার আছে না? কিন্তু আমি ওকে কি করব? স্টোকে নিয়ে আসবো। তাহলে এই ফিল কালারটা কোথায় চলে আসবে? স্টোকে চলে আসবে। যদি সোয়াপ করি তাহলে ফিলটা কোথায় চলে আসলো? স্টোকে চলে আসলো। স্টোকটা কি বাড়ানোর দরকার আছে? স্টোকটা
এখান থেকে বাড়াইতে পারবেন উপরে, দেখেন স্টক বাড়বে, আর এখানে দিলে স্টক কি হবে, কমবে। দেখছেন কি মজা, ওয়ানই রাখি, বেশি বাড়ানোর দরকার নেই। আচ্ছা, তাহলে একে নিয়ে যাই, নিয়ে যাবো এই কোথায় স্ট্রোক যেন, কালার করা যাবে তাই না? হুম, এই স্ট্রোক কালার তো এটা তো বিভিন্ন কালার করা যাবে, হ্যাঁ স্টকে বিভিন্ন কালার করা যাবে। কিন্তু আমি দেখছি যে এই যে পেন টুল আছে না, জি, ওইটাতে যদি আমি কিছু একটা কোন একটা দাগ দিলাম সেটাকে কালার করা যায়। যাই, পেন টুলের তো আমি এখনো আসি না, আমি আসলে দেখাবো তখন। তো আমি শেপটাকে কি করলাম, এখানে নিয়ে আসলাম, নিয়ে আসছি না, আমি কিন্তু অ্যালাইনটা প্রপারলি আজকে দেখাবো না, আমি আমার চোখ দিয়ে যতটুকু অ্যালাইন মনে হচ্ছে ওইটাই করতেছি। ওকে, সেই শেপটাকে এখানে নিয়ে আসলাম। আরেকটা কি শেপ ছিল আমার এখানে, লম্বাটে একটা দাগ ছিল না, এদিকে আর এদিকে ছিল। জি জি, এখানে টাইপ টুলের পাশে দেখেন একটা টুল লেখা আছে, নাম কি, কি নাম বলেন? লাইন সেগমেন্ট টুল। লাইন সিগমেন্ট টুল। বাকিরা কি ঘুমাচ্ছে নাকি, কেউ কোনো কথা বলে না কেন? আপনার যদি ডিস্টার্ব হয় বেশি পাখি বলবে। ঘুমাইলে কিন্তু হবে না, ডিস্টার্ব হোক ভালো কথা, কিন্তু ঘুমাই পড়েন না আবার। সো আমি কি করব, টাইপ টুলের পাশে দেখেন লাইন সিগমেন্ট টুল, এই লাইন সিগমেন্ট টুলটাকে নিয়ে আমি জাস্ট এখান থেকে ধরে টেনে আমি এতটুকু নিয়ে আসলাম। এখন টেনে বড় করতে গেলে এটা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে না নাকি? হ্যাঁ, যদি শিফট প্রেস করেন তাহলে ও আর নড়বে না, দেখছেন ও নড়ে, নড়াচড়া করে না। এতটুকু আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে অবশ্যই এখান থেকে ফিল কালারটা বন্ধ রাখবেন, স্টক কালারটা হোয়াইট দিয়ে অবশ্যই 1 পিটি দিবেন। ওকে, কারণ আমার এটা কিন্তু 1 পিটি ছিল। জি বুঝতে পারছেন? তো এটাকে ধরেন, ধরে এবার একে অল্টার প্রেস করে কপি করতে পারবেন। কপিটা পরে দেখাই, আগে এটাকে নিয়ে যান ওখানে, এটাকে ওখানে নিয়ে যান, নিয়ে গেলাম, দাঁড়ান নিয়ে যাইনি আগে, ওয়েট, জুম করে একে আমি মাঝখানে বসানোর চেষ্টা করি, যতটুকু পারি বসাবো। ওকে, দেখেন বসাইছি না? জি, মাঝখানে হয় নাকি? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, কে যেন বললো মাঝখানে আসে নাই, এটা কিন্তু আমি মাঝখানে তুলনামূলকভাবে নিয়ে আসছি, আপনারা এইভাবেই নিয়ে আসবেন। এখন অ্যালাইনমেন্টটা আমি শিখাবো না আপনাদের, পরবর্তী ক্লাসে শিখতে পারবেন। সো এটাকে কপি করবেন, এটাকে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে, দেখেন কপি করছে না, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে একে এখানে নিয়ে আসেন, দেখেন আসছে না তুলনামূলকভাবে মাঝখানে। হ্যাঁ তো এই পোর্শনটার কাজকে আমি এখানে শেষ করতে পারছি না, পারি নাই? পারছি। পারছি। এবার আসেন নিচের এই পোর্শনটাতে, এই অংশটা, এই অংশটাও কি আমি পারবো না? পারবো। সেখানে লেখেন পার্সোনাল, এই জায়গায় লেখেন, এই শেপ, এই সরি টাইপ টুল থেকে এখানে জাস্ট ক্লিক করেন, পুরো লেখেন PERSONAL, পার্সোনাল। হয়ে গেছে মনে হয় সাইজ। সাইজ হয় নাই, এটা কোন ফন্টে আছে? দেখছেন হয়েছে, সাইজ হয় নাই কিন্তু, আরেকটু বড় করতে হবে। আচ্ছা, এটাকে আপনি একটা সাইজ দেন এখান থেকে, যে 9 আছে না, এটাকে 12 দেন, নাই দেখতে পাবে না কেউ, বুঝতে পারছেন? 12 দেন। আচ্ছা, 12 দেওয়ার পর এটাকে একটু কমিয়ে নিয়ে আসেন, 250 দেওয়া আছে, এটাকে 25 করেন, ছোট করলাম না, বা 0 করে দেন, এখানে 0 রাখেন, হয়েছে হ্যাঁ, নাকি হয় নাই? আরো একটু ছোট হয়ে যাবে। আর একটু ছোট হইতো, আচ্ছা ছোট করেন, 10 দিলাম। 10 দিলে এই লেখাগুলো পড়তেই পারবে না, বুঝতে পারছেন? বেশি হ্যাঁ, ছোট হয়ে বড় যাবে, বেশি ছোট হয়ে যাবে, সেটাকে আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসেন, নিয়ে আসলাম। তুলনামূলকভাবে এটার সাথে অ্যালাইন করার চেষ্টা করবেন, করে এটার ফন্ট সাইজ 12 দেন, দিয়েছি। আচ্ছা, পার্সোনালের এখানে তাহলে আমার একটা কি হবে, দাগ হবে। কিভাবে নিব, লাইন সিগমেন্ট টুল থেকে ধরে, এখান থেকে ধরে, এখান থেকে ক্লিক করে চেপে ধরে রেখে শিফট প্রেস করে নিয়ে যাব, এতটুকু হইল। ফিল কালার, স্টক কালার নাই, তাহলে আমি কি করব, স্টক কালারে যে অবশ্যই আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিব, দিছি, হয় নাই, স্টক কালারে যে ব্ল্যাক কালারটা দিব, দিলে দেখেন তো আমার এখান থেকে 1 পিটি রাখবেন, রেখে আবার এখানে নিয়ে আসেন। এতটুকু কি বুঝছেন? জি,
তাহলে এখানে কি লেখা আছে? নেম, বার্থডে, রিলেশনশিপ, ন্যাশনালিটি। আমি জাস্ট এখানে দুইটা লিখবো, নেম লিখি, NANAME, নেম। এইটার ফন্ট মেবি আরেকটা ওরা দিছিল না, কি ফন্ট দিছিল? ফাইরা সানস। তো এখানে যে এই ফন্টের নামটা দিব আমরা, এই যে টাইপ টুলের এখানে যে লিখবো কি ফাইরা সানস, আসছে না ফাইরা সানস? হ্যাঁ ফাইরা সানস থেকে এখানে যে রেগুলার রাখেন, রেগুলার কই? এই যে ফাইরা সানস রেগুলার, রেগুলারটা রাখেন, রাখছেন? জি এই যে নেম, এটার সাইজ আপনি 10 দিন, 10 দিলাম, ওকে। সেটার না সাইজ 10 দিয়ে আমি একে এখানে নিয়ে আসি। ও কিন্তু আমাকে সাজেস্ট করতেছে, দেখেছেন? হ্যাঁ তো নেমটাকে নিয়ে আসলাম, এখান থেকে ধরে এখানে আরেকটা দিলাম, এখান থেকে ধরে এখানে আরেকটা দিলাম। তো নেমের এখানে পরেরটা কি হবে? দেখছেন আমি এটার পরে এটা কিভাবে নিয়ে আসলাম? দেখেননি? নেমটাকে ধরবেন, অল্টার প্রেস করে ধরে একে টেনে নিয়ে নিচে আসবেন। এখন কিন্তু নড়াচড়া করতেছে। যখন আপনি অল্টার প্রেস ধরে কপি করে নিয়ে আসতেছেন, তখন যদি শিফট প্রেস করে ধরেন, তাহলে কিন্তু এতটুকু অংশ কি হবে? চলে আসবে। আজকের ক্লাসটা কঠিন হয়ে যাচ্ছে বেশি, তাই না? না জি না। আপুরা কি বলেন? না দাদা ভাইয়া কঠিন হয়নি তো? বুঝেন কিন্তু? না দাদা ঠিক আছে। না, আপনার জন্য তো ঠিক আছে, বাকিদের জন্য বলতেছি, যারা নিউবি আছেন এখানে। দাদা নিউরা অনেক ভালো এক্সপার্ট আমাদের চেয়ে। ভালো expert। নো প্রবলেম। আচ্ছা, রোশনি রহমান, আপনি কি আছেন ক্লাসে? জি আমি আছি। বলেন তো। কঠিন হয় নাই। কঠিন হয় নাই, পারবেন তো? ফেরদৌসী আক্তার পারবেন আশা করি। হারুনুর রশিদ, আপনি কি পারবেন? হারুনুর রশিদ, আপনি কি আছেন ক্লাসে? আচ্ছা, আর কই গেল? সুরভি সুমাইয়া কোথায় গেল? ওরা নিজের প্রবলেম, একটু পর পর যায় আবার আসে। হ্যালো জি, একটু একটু থাকেন লাইনে। এখন খেয়াল করেন, আমি এখানে কি করলাম? নেম নিয়ে আসলাম, তারপরে কি হবে? বার্থডে, তারপরে হচ্ছে রিলেশনশিপ। আমি এখানে নেম নিয়ে আসার পরে এখানে লিখবো কি বার্থডে, বার্থডে, এখানে কি লিখবো? রিলেশনশিপ। রিলেশনশিপ। লিখছি না? আচ্ছা, নেমের পরে ওরা কি করছিল? নাম দিছিল, তাই না? নাকি কোনো কোলন টোলন দিছে? কোলন টোলন দেয় নাই। আচ্ছা, তাহলে একটু দূরে দূরে লিখছে। সো নেমটাকে ধরে আমি এদিকে টেনে নিয়ে যাই, অল্টার আর শিফট প্রেস করে নিজে এখানে আমি নেমটা লিখি। নেমটা কি ছিল যেন ওনার? অ্যালেক্স, কি লিখছে এটা? অ্যালেক্স ম্যাসিন্টোস। তাহলে এখানে আমি লিখি ALEX, অ্যালেক্স, MACINTOSH। দেখছেন ধরে নাই? এটা ওরা নাম ধরে? বলুন তো। একটু ছোট করে ফেলান। ছোট করলে তো আর দেখতে পারবে না অন্যরা। 10-এ দিলেও তো দেখতে অসুবিধা, পত্রিকার ফন্ট হয়ে গেছে 10। আচ্ছা, বার্থডে, এটাকে ধরে নিয়ে অল্টার প্রেস করব, করে আমি শিফট প্রেস ধরে নিয়ে যাব, তাহলে নড়াচড়া করবে না। নিয়ে আসলাম, বার্থডে হচ্ছে লিখি এখানে 01 জানুয়ারি, জানুয়ারি 1969। রিলেশনশিপ, বয়স।
বছর বয়স। হইল আর কি, আপনি 2002 দিয়েন। আমি এটাই দিব। হয়েছে? এটা এতটুকু আমরা করতে পারছি। জি। এই শেপটাকে আরেকটু বড় করেন, এতটুকু নিয়ে আসেন, তাহলে দেখতে ভালো লাগবে। নিয়ে আসছি না? এবার এইটাকে এইটাকে এটাকে 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 শিফট প্রেস করে সবগুলাকে সিলেক্ট করেন। করছেন? জি। করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। কন্ট্রোল জি, বা আপনি এইভাবে গ্রুপ করতে পারেন, এখানে গ্রুপ অপশন দেখাবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, করে অল্টার প্রেস করে নিচে নামিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসছি, দেখেন তো কপি হয়ে গেল না? তাইলে হ্যাঁ, বুঝেন নাই সম্ভবত। বুঝছি। দেখেন আমি যদি সবগুলাকে সিলেক্ট করে গ্রুপ করি, তাহলে সবাই একসাথে হয়ে যাবে একটা গ্রুপ। আমরা গ্রুপ বলি না? গ্রুপ মানে কি, যে সবাই একসাথে কাজ করতেছে। তা আমি যদি গ্রুপ না করে করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে আলাদা 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 ভাবে করতে হবে। কিন্তু আমি যদি সবাইকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল প্লাস জি প্রেস করে, অথবা কি করতে পারবেন, এই সবাইকে সিলেক্ট করে ধরে, সবাইকে এইভাবে শিফট প্রেস করে সিলেক্ট করে ধরে আপনি কি করতে পারবেন, রাইট ক্লিক করে আপনি এখান থেকেও গ্রুপ করতে পারবেন। হয়েছে না? এখন যদি আপনি একে টানান দিন, মানে সরাই ফেলেন, দেখবেন সবাই একসাথে সরে যাচ্ছে। বুঝতে পারছেন? আবার সিলেক্ট যখন করবেন, দেখবেন সবাই একসাথে সিলেক্টেড হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে গ্রুপ। গ্রুপ আর আনগ্রুপের পার্থক্য বুঝাইতে পারছি? গ্রুপ করলে সবাইকে একসাথে আমরা নড়াইতে চড়াইতে পারবো। ক্লিয়ার? তো এটাকে ধরার পরে যদি আপনি অল্টার প্রেস করে এখানে নিয়ে আসেন, তাহলে এখানে কি হইলো, কপি হয়ে গেল। তো পার্সোনালের পরে আমার কি ছিল, কন্টাক্ট। তাহলে আমি এখানে লিখি, জাস্ট টাইপ টুল থেকে এখানে লিখবো হচ্ছে কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট। এখানে কি লিখবো, ফোন, PHONE, ফোন। সরি, বড় হয়ে গেল কেন সবাই, PHONE, ফোন। এখানে কি লিখবো, এখানে কি লিখতে পারি, ইমেইল, ইমেইল। আর এখানে কি লিখতে পারি, ফোন, ইমেইল, অ্যাড্রেস। লিখছি? আচ্ছা, ফোনের এখানে লিখেন +880110, তারপর বাকিগুলো 0 দিয়ে দেন। আচ্ছা, এইভাবে লিখতে পারেন আপনি। এখানে অরিজিনাল আপনার নাম্বারই লিখতে হবে এমন না। ইমেইলের এখানে আপনি রাখেন info@mail.com। আচ্ছা, অ্যাড্রেসের এখানে লেখেন আপনি 222 ABC টাওয়ার, ABC টাওয়ার, ABC টাওয়ার। ব্যাস, হয়ে গেল। বুঝতে পারছেন? জাস্ট আমরা লিখলাম, আমাদের তো ডিজাইনটা দরকার। এখানে কন্টেন্ট কি হচ্ছে ওইটা কিন্তু ম্যাটার না। বুঝাতে পারছি এতটুকু? তাহলে এতটুকু কাজ আমার শেষ। পরে আরেকটা অংশ ছিল, কি ছিল, রেফারেন্স। তাহলে এটা কিন্তু গ্রুপ করা আছে। সো গ্রুপ করা অবস্থায় আমি কিভাবে লিখলাম বলেন তো? আমি টাইপ টুলে যে এটার উপরে ক্লিক করে এই জিনিসটাকে সিলেক্ট করলাম, এটার উপরে ক্লিক করে ধরে এটাকে সিলেক্ট করলাম, করে করে চেঞ্জ করছি কিন্তু। তাহলে আমার কষ্ট কম হইলো। আবার আমি যদি একে অল্টার প্রেস করে এটাকে ধরে যদি কপি করে নিচে নিয়ে আসি, দেখেন এখন কি দেখাচ্ছে, যে একটা দেখেন রাইট সাইডে আপনার ওই যে লাল রঙের দুইটা চিহ্ন দেখাচ্ছে, তাই না? হ্যাঁ। তার মানে কি দুইটার মাঝখানে দূরত্বটা সেম। সেটা হইলো। হওয়ার পরে আমি এখান থেকে যে একে আবার কিন্তু এখন সবগুলো আমার দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমার এখানে কি দেওয়া আছে, রেফারেন্সেস। তো রেফারেন্সেস এর এখানে আমি লিখি, তাহলে এখানে লিখি রেফারেন্সেস। বাকিগুলো আমার দরকার আছে এখান থেকে এতগুলা, তাহলে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলাম, করার পরে এই ইমেইলটাকে ফেলে দিই, অ্যাড্রেসটাকে ফেলে দিই, এটাকে ফেলে দিই, এটাকে ফেলে দিই, ফেলে দিলাম। দিছি না? এখানে একটা কন্টেন্টই লেখেন আপনি। কি লিখছিল ওরা, অ্যাভেলেবেল আপন রিকোয়েস্ট, এইটা লিখছিল। এটাকেও ফেলে দেন, এটা লাগবে না। এখানে লেখেন অ্যাভেলেবেল, মানে কি জানো, অ্যাভেলেবেল আপন রিকোয়েস্ট। জাস্ট এটা লিখে দিলাম আমি। রেফারেন্সেস অর্থ হচ্ছে ওই যে রেফারেন্সেস লেখে না, কার রেফারেন্সে আসছেন আপনি, মানে ওইটা আমি যে বললাম সুপার, সেটাই। জি, এরকম হইতে পারে। আবার ওইটা হইতে পারে, রেফারেন্সটা আমরা কিন্তু লিখি অনেক সময় প্রফেসরদের নামও কিন্তু আমরা লিখি। বুঝতে পারছেন? ইউনিভার্সিটি প্রফেসরদের নামও লেখা হয়।
তো এইটা বুঝতে পারছেন এতটুকু? আরেকটা জিনিস ওই যে ওনারা যে দাগ গুলো যে দিছে মাঝে দাগগুলো দিয়ে দেন। এই দাগগুলো দিতে পারবেন না? এই যে এখান থেকে যে লাইন সেগমেন্ট তুলে যাবেন, ধরবেন, ধরে টেনে নিয়ে আসবেন, টেনে নিয়ে এসে এতটুকু দিয়ে দিবেন। দিয়ে কালারটা অবশ্যই আই ড্রপার দিয়ে এই কালারটা দিবেন। আর এটা কিন্তু আপনি স্ট্রোকটা কমাই দিবেন, 0.5 দেন। এই যে 0.5 দিলাম, বুঝাতে পারছি? কন্টাক্ট এগুলো জিনিস যে দাগগুলো এগুলো আমরা বড় করতে হবে। এই যে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, বুঝছে না? ওরা কি অনেক বড় বড় দিছে? সবগুলো সেম মেজারমেন্টে দিছে, সেম। তাহলে এটাকে একটু বাড়াইতে হবে। তাহলে বাড়াবেন কিভাবে? এই যে এইভাবে টেনে বাড়াবেন। এটাকে ধরে এই কর্নারটাকে ধরেন, ধরে টেনে একটু বড় করেন। এটাকে ধরেন, ধরে টেনে একটু বড় করেন। এটাকে ধরেন, দেখেন এটা কিন্তু ধরা যাচ্ছে না, কারণ সবগুলো সিলেক্টেড হয়ে যাচ্ছে। কেন বলেন তো? গ্রুপ করা ছিল। রাইট ক্লিক করে আনগ্রুপ করব। করে এটাকে ধরেন, ধরে এটাকে টেনে বড় করে এখানে নিয়ে আসেন। সবগুলো আমার একই সাইজে হয়েছে না? হয়েছে না? আরো মাঝখানে দূরত্বগুলো সেম ছিল। এই জিনিসটা এখন বুঝবেন না, এটাতে আরেকটু সময় লাগবে। ক্লিয়ার? আপনারা আপনাদের মতন করে এতটুকুই, যতটুকু আমি করছি এটাই করার চেষ্টা করবেন। দেখেন এখন কিন্তু মনে হচ্ছে কিছুটা কাছাকাছি। অ্যালাইনমেন্টের যে বিষয়টা যখন শেখাবো তখন আরো ইজিয়েস্ট হবে। বুঝাতে পারছি? আচ্ছা, অনেক সময় লেখা দেখা যায় দুই পাশে সমান, মানে লেখাগুলো সব সমান থাকে আর কি, সমান ভাবে আর নিচে নিচে যায়। এটা কিভাবে করবো? ওইটা এখন না, ওইটা প্যারাগ্রাফ যখন দেখাবো তখন দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন একটু সত্যি কথা বলেন তো আমাকে, রোশনি রহমান, আপনি বলেন প্রথমে যে আপনার কি ক্লাসটা আপনার কাছে কঠিন হচ্ছে নাকি ইজিয়েস্ট আছে? না না, ইজি আছে। আমি কিন্তু আরো ইজি ওয়েতে শেখানো যায়। আমি শুরুতেই চাচ্ছিলাম যে প্রজেক্ট বেস আকারে, অর্থাৎ আপনাদেরকে রিজিউম দিয়ে শুরু করব। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই, আমি তো পারতেছি। মানে হাই হচ্ছে না। সুরভি সুমাইয়া, জি ভাইয়া। আপনি কি বুঝতে পারছেন? আপনার কাছে কি কঠিন হচ্ছে? জি ভাইয়া, আমি বুঝতে পারছি, আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, ফেরদৌসী আক্তার, জি ভাইয়া। আপনি তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ ঠিক আছে। হারুনার রশিদ, আপনি হয়তোবা, আপনার কাছে হয়তোবা স্পিকার নাই, আপনি এখানে কমেন্ট করতে পারবেন। এখানে লেখার অপশন আছে, দেখেন এই উপরে দেখেন দেওয়া আছে চ্যাট উইথ এভরিওয়ান। এখানে লিখে আপনি জাস্ট এখানে লিখতে পারবেন যে হ্যালো, এভাবে আপনি লিখতে পারবেন। যেহেতু আপনার কাছে স্পিকার না, আপনি লিখেও জানাইতে পারবেন আমাকে যে আপনি কি বুঝতে পারছেন। সাউন্ড বন্ধ রাখেন। আচ্ছা, খেয়াল করেন। সো এটা আমরা শেষ করি। চেষ্টা করবেন এটা করার, অ্যাকুরেটলি করার চেষ্টা করবেন, কেমন? আচ্ছা, আমি যেভাবে করতেছি এইভাবে করার অ্যাটলিস্ট চেষ্টা করবেন। তো এটা হইলো আমার। জি ভাইয়া। আচ্ছা, লিংকের এখানে দেখেন বিভিন্ন আইকন গুলো দেওয়া আছে। আমি আইকন গুলো এখন দেখাবো না আপনাদেরকে, আইকন গুলো কিন্তু দেখাবো না। দেখেন প্রজেক্টটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? আমার মনে হচ্ছে যে আপনাদের জন্য কঠিন হয়ে গেল জিনিসটা, আরো ইজিয়েস্ট ওয়েতে শেখানো দরকার ছিল। দাদা, হুম, একটা কথা বলবো? বলেন। দাদা, এই যে সিভিটা আছে, এটা ডান পাশে যে ওই যে ইগুলো আছে, যে পার্সেন্টেজটা আছে বোঝায়, যেটা ওই যে স্ট্রোক দিয়ে যেটা বোঝাইছে, হ্যাঁ হ্যাঁ, এগুলি। এই স্ট্রোকের এই ঘরটা একটু করা আমাকে শেখান। এটা আমার কাছে, আমি করি বাট আমার কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু আপনি তাদের ইজি করে এটা শিখাতে পারেন। এটা একটু দেখা যায় যে পার্সেন্টেজে যে বিভিন্ন ভাবে যে নেওয়া, এটা ইজি করে কিভাবে করা যায়। এটা তো ইজিয়েস্ট ওয়ে অনেকগুলো আছে, আপনি কিভাবে শিখতে যাচ্ছেন বল? আপনি আপনার মতো করে একটা ইজি এখন এটা তো যারা বিগিনার ওনাদের কিন্তু এটা না, ওনাদেরকে এটা শেখানো উচিত না। শুরুতে এতগুলো জিনিস শেখালে ওনাদের মাথার মধ্যে এখনই প্যাচ গোছ শুরু হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছেন? এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি, কিন্তু এটা কিন্তু এইটা টপিকের মধ্যে না, টপিকের বাইরে এটা। ওকে, ধরেন আমি এটা নিলাম, নেওয়ার পর এটাতে অনেকগুলো ওয়েতে করা যায়, বুঝতে পারছেন? অনেকগুলো ওয়েতে করা যায়। এখন আপনার ইচ্ছা আপনি কোন ওয়েতে করবেন, ঠিক আছে? সেটাকে ধরেন, ধরে অবজেক্ট থেকে আপনি যান এখানে প্যাথে, প্যাথে থেকে যান অফসেট প্যাথ, যে এখান থেকে আপনি একটু কমান, মিলিমিটারে আছে তো আপনি এখানে -1 দিয়ে দেখেন তো কতটুকু কমে। এতটুকু কমলো, দেন ওকে করেন। আচ্ছা, তো এটাকে ধরেন
ধরার পরে এখান থেকে যে আপনি এটাকে মাইনাস করে দেন, দিলে আপনার এই শেপটা থাকলো এখানে। তো ফুল এই শেপটা আপনি পাচ্ছেন। আচ্ছা মাইনাসটা করলো কি দিয়ে ভাইয়া? এখন তো শেখানো যাবে না ভাইয়া। তো এখানে যে আপনি এখান থেকে আরেকটা ইলিপস নেন, ইলিপস নিয়ে আপনি এতটুকু অংশ কেটে ফেলেন। এইটাকে আর এটাকে ধরেন, ধরে এখান থেকে এই অংশটাকে, সরি সবগুলো তো মাইনাস হয়ে গেল, এটাকে রাখেন শুধু, এটাকে ফেলে দেন। আচ্ছা, দিয়ে এইটার কালারটা আপনি এখান থেকে গ্রে করে দেন, আর এইটার কালারটা আপনি এখান থেকে আর একটু ডার্কার করেন। দেখেন এটা কিন্তু করা যাচ্ছে না? আচ্ছা, এটা আরো 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 ডার্ক ছিল, এখান থেকে ধরে এই কালারটা আপনি দিয়ে দেন। হয়েছে এই জিনিসটা? এটা গেল একটা ওয়ে, এটা একটু হার্ড, ঠিক আছে? আরো একটা ইজিয়েস্ট ওয়ে আছে। তো সেটা কি করব, এখান থেকে যে আমি একটা ইলিপস টুল নিয়ে এখানে একটা ইলিপস লাগাইলাম বা সার্কেল লাগাইলাম। আচ্ছা, এটাকে ধরে আমি এখানে একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম। স্ট্রোকটাকে আমি একটু স্ট্রোক কালার দিয়ে স্ট্রোকটাকে একটু কি করলাম, বড় করলাম। আচ্ছা, বড় করার পরে আমার এখানে দেখেন একটা টুল আছে, এই দেখেন এখান থেকে সিজার্স টুল আছে। সিজার্স টুল দিয়ে এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, তাহলে এইটা একটা অংশ আর এইটা একটা অংশ। তাহলে একে ধরেন, একে ধরে আপনি কালার কোনটা দিবেন, এখান থেকে যে এই কালারটাই দেন, দিয়ে এটা নিয়ে আসেন। ওকে, আর এটাকে ধরেন, ধরে এখান থেকে এই কালারটা নিয়ে এটাতে নিয়ে আসেন। এখন দুইটাকেই ধরেন, ধরে এখান থেকে একটু বড় করেন। এটাই সোজা। হয়েছে না? দেখছেন অনেকগুলো ওয়ে আছে, এটা অনেকগুলো আরেকভাবে করা যায় সেটা আমি জানি। কিভাবে বলেন? এই যে প্রথমে একটা সার্কেল আইকা, তারপরে অবজেক্টে গিয়ে কপি করে, তারপর কপি পেস্ট ইন প্লেস দিয়ে একটু ছোট করে যেটা পেস্ট করছি, তারপর ওই যে আপনি যেভাবে কাটছেন সেটা তা কাটতে তো আমি পাই না। এটা আসলে ম্যাডাম অনেকগুলো ওয়েতেই করা যায়, বুঝতে পারছেন? সাবিনা ইয়াসমিন আপু, আচ্ছা এখন খেয়াল করেন, বাকিটা খেয়াল করেন। এতটুকু অংশ কি করতে পারবেন? জি ভাইয়া পারবো। আচ্ছা, তাহলে আজকের কাজ থাকবে শুধু এতটুকু অংশই করা, এই প্রজেক্টটা জাস্ট এতটুকু করবেন। আরেকটুখানি করি, তাই না? আর অল্প একটু দেখাই, সহজ, এরপরের অংশ সহজ। এই পার্সোনালকে ধরে কপি করে নিয়ে যান, এখানে অল্টার প্রেস করবেন, তাহলে কপি হয়ে যাবে। দেখেন কপি হয়ে গেল, নিয়ে আসছেন না? আচ্ছা, এখানে লেখেন হচ্ছে প্রোফাইল, তো এখানে যান, যে লিখে ফেলেন প্রোফাইল, PROFILE, প্রোফাইল লিখছেন। আবার টাইপ টুলে যান, যে এখান থেকে, আচ্ছা টাইপ টুলে যে অবশ্যই ফন্ট সাইজটা আগে সিলেক্ট করে নেবেন, কত দিবেন? 10 দিবেন। ওহো সরি, এটা তো এখানে রাখলেন, রাখার পরে টাইপ টুলে যাবেন, যে ফন্ট সাইজটা 10 দিয়ে নেবেন, এই যেন সিলেক্টেড না থাকে, যে এতটুকু আগে আপনারা টেনে বড় করেন করে। এখানে দেখেন লরেম ইপসাম ল্যাঙ্গুয়েজটা কিন্তু চলে আসছে, একে টেনে এতটুকু অংশে নিয়ে যান, এইভাবে নিয়ে এইভাবে নিয়ে যান। যে এটা কি ছিল, বোল্ড ছিল, এটাকে কি করে দিবেন? রেগুলার করে দিবেন। দিয়ে এখান থেকে প্যারাগ্রাফ থেকে অবশ্যই কি করবেন, এটা করে দিবেন, অর্থাৎ জাস্টিফাই করে দিলে দেখবেন আপনার এই অংশটা চলে আসবে, এই যে লেখার মতো অংশটা কি হবে, এখানে চলে আসবে। আচ্ছা যাক, আপনাদের এত কিছু করতে হবে না আজকে, আপনারা জাস্ট এতটুকুই করেন আগে, যতটুকু আমি দেখাইলাম। এই পোর্শনটা করতে পারবেন কে কে বলেন তো একটু, এই অংশটুকু আমি ট্রাই করবো। কে ট্রাই করবে বললো? রশিয়া কেন আপনি ট্রাই করবেন, কেন পারবেন না কেন বলেন? আমি পারবো, ট্রাই করবো হচ্ছে আমার যেটা বললাম। চেঁচামেচি করে কি আপনার বাসায়? ছোট ভাই ওই গ্রাফিক ডিজাইন শেখাইতে ভর্তি করে দেন, তাহলে আর চেঁচামেচি করবে না। সে একটু বেশি ছোট, একটু বড় হোক। আচ্ছা, আপনি পারবেন আশা করি, তাই না? ইয়াসিন, আপনি কি পারবেন? হ্যাঁ পারবো। এতটুকু অংশ করতে পারবেন? জি পারবো। আচ্ছা, সুরভি সুমাইয়া, আমাদের সিআর সাহেব, আপনি কি করতে পারবেন? হ্যাঁ সাহেব না, সরি ম্যাডাম, সাহেবী। সাহেবই না, জি ভাই পারবেন, এতটুকু অংশ করতে পারবেন। আচ্ছা সাবিনা ইয়াসমিন আপু, আপনি কি এতটুকু অংশ করতে পারবেন? না করতে পারবো ইনশাআল্লাহ। হারুনুর রশিদ ভাই, আপনি কি এতটুকু অংশ করতে পারবেন?
আরেকজন কে ছিল যেন? আমাদের এখানে ছিল হচ্ছে ফেরদৌসী আক্তার ম্যাডাম। আপনি কি করতে পারবেন এতটুকু অংশ? জি ভাইয়া পারবো। আচ্ছা, এখানে যে শেপটা নিয়ে আসছি কিভাবে, এটা কি পারবেন? হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হচ্ছে, আমাকে এতটুকু অংশ করে দেখাইতে পারবেন? জি পারবো। আচ্ছা করেন তো, করে আমাকে দেখান। কিন্তু ভাইয়া এখন না প্লিজ, আমি কালকে করে দিব আপনাকে। কালকে কিন্তু আপনাকে আমার এই টোটাল অংশটুকু, এই যে এতটুকু যতটুকু আমি হ্যাঁ আমি করছি, টোটালটাই করে দিব। হ্যাঁ কালকের মধ্যে আমাকে দিতে হবে। কিন্তু কালকে আপনাদের 8টা থেকে ক্লাস নিব, 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস নিব আগামীকালকে। তো বাকিটা আমরা ক্লাসে করব, কেমন? আর এখন কি আধা ঘন্টা সময় দিবেন? হ্যাঁ আধা ঘন্টা সময় দিচ্ছি, আপনারা চেষ্টা করে দেখেন করতে পারেন কিনা। মেসেঞ্জারে দিব করে? হ্যাঁ করে আমাকে ছবি দিয়ে পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আগামীকালকে আসলে আপনাদের আমি সাথে দেখা হচ্ছে। কালকেই পুরোটা করে দিই একবারে। আচ্ছা কালকেই করেন। ভাইয়া আমার ক্ষেত্রেও সেম, আমি কালকে আপনাকে পুরোটা করে দিব, কালকের মধ্যে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আচ্ছা কালকের মধ্যে পুরোটা করে দিতে পারবেন তো? জি ইনশাআল্লাহ ভাইয়া ট্রাই করবো অবশ্যই। আচ্ছা সমস্যা হলে আমাকে নক দিবেন, ঠিক আছে? আমরা কিন্তু কালকে এই প্রজেক্টটা শেষ করতে হবে আমাদের। এই অংশের কাজটা শিখবো, এই অংশের কাজটা শিখবো, এই অংশের কাজটা শিখবো, বুঝতে পারছেন? এই অংশগুলোর কাজ শিখবো, এগুলো শিখতে হবে আমাদেরকে এখন। আইকন না, আইকন sorry। বসানো শিখবো কবে? হ্যাঁ কালকেই, আগামীকালকে আইকন দেখানো হবে। আচ্ছা আচ্ছা ভাইয়া আমাদের কালকে 8টা থেকে কেন ক্লাস? আমাদের তো শনিবার 9টা থেকে ক্লাস হওয়ার কথা না? ছিল তো, আমি 8টা থেকে নিতে যাচ্ছি, সমস্যা আপনাদের? না 8টা থেকে অ্যাকচুয়ালি আমি অফিস থেকে আসতে আসতে 8টা বেশি বেজে যায়। আচ্ছা তাহলে আগামীকালকে 9টা থেকে 11টা পর্যন্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে সেটা করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে, কেমন? ভালো থাকবেন। ওকে ঠিক আছে, thank you। ভাইয়া ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।